এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। জানেমান, তোমাকে ছাড়া থাকতে মন চাইছিল না, তাই আমি তোমার কাছে চলে এলাম। আরে, এই মেয়ের তো দেখছি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই। ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে সে আমায় কিস করে দিল। আরে জানেমান, তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে আদর করেছি, এতে তুমি খুশি হওনি? আচ্ছা নীলা, তুমি নিজেই আমাকে একটা কথা বলো, এটা কোন ধরনের দুষ্টামি? এখানে আমি ক্লাস করছি আর এখানে তুমি চলে এলে কেন? নীলের কাছ থেকে এমন কথা শুনে নীলা কিছু বলতে চাইছিল, কিন্তু নীলা সেই সুযোগটা পেলাম না। তখনই নীলের ম্যাডাম মানে নীলের মা বলতে লাগলো, এসব কি হচ্ছে কি নীলা? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই ছেলেটাকে কিস করলে কেন? মা, এটা আমাদের দুজনের পার্সোনাল ব্যাপার, তাই আমি আশা করব তুমি আমাদের দুজনের মাঝে ঢুকবে না। নীলা, এইটা আমাদের ক্লাসরুম। এখানে আমাদের ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছেন। তুমি ক্লাস ভর্তি স্টুডেন্টের সামনে এরকম আচরণ করতে পারো না। ওরে বাবা রে, শাশুড়ি জামাই দেখছি এক পক্ষ হয়ে গেছো এখনই। তখন নীলার মা নীলাকে বলতে লাগলো, নীলা, এসব কোন ধরনের আচরণ? তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে, নাকি আমি তোমার জন্য অন্য ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিন্তু আমি সময় মতো আবার তোমার কাছে আসব, কথাটা বলে দিলাম। এই কথা বলতে বলতে নীলা ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। তখন নীল আবার ক্লাস করতে শুরু করলো। এভাবেই তার সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। ভার্সিটি ছুটি হলে বাসার দিকে রওনা দিচ্ছিল, এমন সময় হঠাৎ ভার্সিটির গেটের সামনে কোথা থেকে নীলা দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে তার ঠোঁটে কিস করে দিল। নীল তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি ব্যাপার সুইটহার্ট, তুমি এইভাবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছো কেন? তো আমি কি করব নীলা, তুমি নিজেই আমাকে সেটা বলো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি নিজে সেটা বুঝতে পারছি না। আরে বাবা, আমি পাগল হতে যাব কেন? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া একদম থাকতেই পারি না। তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে চলে আসি। এটা কি তুমি বুঝতে পারো না? নীলা, এটাকে ভালোবাসা বলে না। তুমি নিজেকে সংযত করতে শিখো। আসলে তুমি এখনো ঠিকভাবে বুঝতেই পারোনি যে ভালোবাসা কাকে বলে। নীলের কাছ থেকে এমন কোনো কথা আশা করেনি নীলা, তাই সে অনেকটা রেগে গেল এবং রেগে গিয়ে বলতে থাকলো, তুমি কি আমায় ভালোবাসো না, নাকি আমাকে এখন আর তোমার ভালো লাগে না? কোনটা? এগুলো কোন ধরনের কথা নীলা? আমি তোমাকে ভালোবাসি না এই কথাটার মানে কি? আর তোমাকে আমার ভালো লাগে না এটারই মানে কি? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তুমি আমাকে এমন কথা বলতে পারতে না। তোমার একবার হলেও মুখে আটকাতো। তখন নীলেরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সে নিজে এই মেয়েটাকে ভালোবেসেছিল, কিন্তু মেয়েটা এমন হবে সেটা সে ভাবতে পারেনি। নীল নীলাকে যতদূর জানতো যে সে যথেষ্ট বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী একটা মেয়ে, কিন্তু মেধা ঠিকই আছে, বুদ্ধি নেই। তখন নীল নীলাকে বলতে থাকলো, নীলা প্লিজ, এখন ভার্সিটি ছুটি হয়েছে, তুমি বাসায় যাও। তারপর রাতে তোমার সঙ্গে আমি ফোনে কথা বলবো। আর আমি যদি বলি আমি বাসায় যাব না? মানে কি নীলা, তুমি বাসায় যাবে না এর মানে কি? তুমি থাকবে কোথায়? আমি কোথায় থাকবো না থাকবো সেই সব কিছু নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। তুমি বাসায় চলে যাও, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। নীলা প্লিজ, তুমি বাসায় যাও। আমি তোমাকে শেষবারের মতো বলছি। বাসায় যাব, তবে একটা শর্ত আছে। আমাকে নিয়ে এখন ঘুরতে বেরোতে হবে। আর ঘুরতে যদি না যেতে পারো তাহলে আমাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে হবে। এগুলো কোন ধরনের পাগলামি? আমি সত্যিই জানি না। সারাদিন ভার্সিটি ক্লাস করে এখন তোমাকে নিয়ে বেরোতে হবে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। রেস্টুরেন্টে চলো। অতঃপর নীলাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায় এবং সেখানে খাওয়া দাওয়া শেষ করে দুজন যার যার বাসায় চলে যায়। আর এদিকে নীল বাসায় এসে পড়াশোনা শেষ করে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ে নীলাকে ফোন দেওয়ার কথা তার মনে ছিল না। রাত প্রায় 1:30টার মতন হবে বাজে। তখনই সে তার বুকের ওপর কারো গরম নিঃশ্বাসের অনুভূতি পাচ্ছিল। নীল চোখ মেলে তাকিয়ে দেখে তার বুকের ওপর একটা মেয়ে মাথা রেখে শুয়ে আছে। তখন সে অনেকটা ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। আমার রুমে ভূত এসেছে, কেউ আমাকে বাঁচাও। তোমার রুমে ভূত আসেনি, আমি এসেছি।
নীল চোখ খুলে মেয়েটার দিকে তাকিয়ে দেখে এটা অন্য কেউ নয়, তারই প্রেমিকা নীলা। তখন সে অনেকটা অবাক হয়ে নীলাকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি এত রাতে আমার বাসায় আসলে কিভাবে? ভালোবাসলে সাহস থাকতে হয় না, সাহস জুগিয়ে নিতে হয়। আমি তোমাকে ভালোবাসি, তাই সাহসটা আমি নিজেই জুগিয়ে নিয়েছি। নিলে আমি আসলেই বুঝতে পারছি না এসব পাগলামির মানেটা কি। তুমি এখানে আসলে কেন? তোমাকে আমি বলেছিলাম প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আমাকে একবার কল করে নিতে, কিন্তু তুমি সেটা না করেই ঘুমিয়ে পড়েছিলে। উফ মাগো, তুই মানুষ নাকি অন্য কিছু আমি সেটাই বুঝতে পারছি না। আমার মনে ছিল না তোমাকে ফোন করতে, তাই বলে তুমি আমার বাসায় চলে আসবে? হ্যাঁ, বাসায় তো চলেই আসবো। তুমি তো খুব ভালো করেই জানো ঘুমানোর আগে তোমার কথা না শুনলে আমার ঘুম আসে না। ঠিক তখনই রুমের দরজায় কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এই নীল নীল, কি হয়েছে তোর? এইভাবে চেঁচামেচি করছিলি কেন? কিছু দেখে ভয় পেয়েছিস নাকি? রুমের দরজা খোল। হায় আল্লাহ, এখন আমি কি করব? আমার মা যদি এখন রুমের ভিতরে আসে তাহলে তো নীলাকে দেখতে পাবে, আর নীলাকে যদি দেখতে পাই তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে। নীল এসব কিছু চিন্তা করছিল, আর তার মা দরজার বাইরে থেকে বারবার বলেই যাচ্ছিল দরজা খোলার জন্য। তখন নীল নীলাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল এবং তারপর ঘুমের ভান করে চোখ ডলতে ডলতে দরজার কাছে এসে দরজা খুলতে খুলতে বলল, কি হয়েছে মা? এত রাতে তুমি আমার রুমে এসেছো কেন? আমি তো রুমে আসলাম কেন? তুই তো একটু আগেই চেঁচামেচি করছিলি। তোর রুমে নাকি ভূত এসেছে। তুই কি দুঃস্বপ্ন দেখছিলি নাকি? হ্যাঁ, হয়তো সেই রকমটাই হয়েছিল। আচ্ছা যাও তুমি, এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তুই রুমের দরজা লাগিয়ে তারপর ঘুমিয়ে পড়। মা চলে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দরজাটা লাগিয়ে দিলাম, আর তখনই নীলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। উফ, তুমি না পারো বটে। আমার জন্য এত বড় একটা মিথ্যা কথা বলবে? তো আমি কি করব? তুমি নিজেই সেটা বলো। এখন যদি আমি বলতাম তুমি এত রাতে আমার বাসায় চলে এসেছো, তখন কি হতো সেটা তুমি জানো। তুই তো আমার মায়ের সম্পর্কে কোনো আইডিয়াই রাখো না। তখন নীলা অনেকটা ন্যাকা কণ্ঠ নিয়ে বলতে লাগলো, দেখো, আমিও তো সবকিছু জানি না, আর জানতেও চাই না। আমি জানি শুধু তোমায় ভালোবাসি। নীল, জাস্ট স্টপ দিস ননসেন্স। হ্যাঁ ঠিক আছে, এখন তুমি বাসায় চলে যাও। বাসায় যেতে পারবো না, কারণ আমি ড্রাইভারকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আমি ড্রাইভারকে বলে দিয়েছি আজ রাতে আমি তোমার এখানেই থাকবো, তাই ড্রাইভার চলে গেছে। এই মেয়ে, তুমি এসব কি বলছো? তুমি একটা অবিবাহিত মেয়ে হয়ে একটা অবিবাহিত ছেলের সঙ্গে একই রুমে থাকবে? কথাটা বলতে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি কি অন্য কারোর সঙ্গে থাকছি নাকি? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকছি, যাকে আমি ভবিষ্যতে বিয়ে করব। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যে এখানে এসেছো সেটাকে মায়ের সঙ্গে বলে এসেছো? আমি আমার জানেমানের সাথে রোম্যান্স করতে যাব, সেটা কি আমার মায়ের সঙ্গে বলে আসতে হবে নাকি? ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মাকে ফোন দিয়ে সব কিছু বলে দিচ্ছি। একদমই নয়, আমি তোমাকে সেটা করতে দেব না। কথাটা বলতে বলতে নীলা নীলের কাছ থেকে মোবাইলটা কেড়ে নিল এবং সঙ্গে সঙ্গে মোবাইলটা সুইচ অফ করে ড্রেসিং টেবিলের উপর রেখে দিল, আর সঙ্গে সঙ্গে নীলকে ধাক্কা দিয়ে পিছনের উপর ফেলে দিল। তখনই নীল বলতে লাগলো, আরে এসব কি করছো তুমি? তুমি আমাকে বিছানার উপর ফেলে দিলে কেন? কি আবার করব? যেটা করতে এসেছি সেটাই তো করব, আর অন্য কিছু তো আর করব না। মানে তুমি কি করতে এসেছো? আমি তো সেটাই জানতে চাইছি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কি করতে এসেছো। তোমার সাথে রোম্যান্স করতে। আমি ইলাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম। কি ব্যাপার, তুই আমাকে ধাক্কা দিলি কেন? আমার কথাটা তোমার ভালো লাগেনি বুঝি? সেটা তুমি নিজেই চিন্তা করে দেখো, তুই ভালো লাগার কথা বলেছো নাকি খারাপ লাগার কথা বলেছো? তখন নীলা শয়তানি মার্কা একটা হাসি দিয়ে বলতে লাগলো, জানেমান, এখন আমি যেটা করতে এসেছি আমাকে যদি তুমি সেটা করতে না দাও, তাহলে আমি চেঁচাতে শুরু করব। আর তখন তোমার বাবা মা এখানে চলে আসবে, আর ঠিক তখনই কিন্তু আমি তোমার পর্দা ফাঁস করে দেব। মানে এসব কি বলছো তুমি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না এর মানেটা কি গো? বুঝতে পারছি না মানে আমি বুঝতে পারছি না, আর যেটা আমাকে বলতে চাই তুমি এক্ষুনি
এখান থেকে চলে যাও। আরে বাবা, বললাম তো যাব না আমি। রোম্যান্স করতে এসেছি, রোম্যান্স করব। অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব নয়। তোমার লজ্জাশরম না থাকতে পারে, আমার লজ্জাশরম আছে। কাল সকালে যখন তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে, তখন সেটা 5 জন দেখবে। দেখুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। এলাকায় আমার এবং আমার পরিবারের মান সম্মান বলতে একটা কথা আছে। কিন্তু নীলা বড্ড ফাজিল টাইপের একটা মেয়ে। তার যেটা মাথায় আসবে সেটাই করবে। তখন সে নীলের ঠোঁটে আঙুল দিয়ে বলতে লাগলো, একদম চুপ। তুমি আর একটাও কোনো কথা বলবে না। আমি তোমাকে যেটা বলেছি সেটাই তোমাকে মানতে হবে। নীলা, প্লিজ স্টপ দিস ননসেন্স। কিন্তু নীলা সেই কথা না শুনে নীলকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসলো এবং তার কানের কাছে হাত নিয়ে আস্তে আস্তে সেটা গলার দিকে নামাতে নামাতে বলতে লাগলো, সবাই বিয়ের পর যেটা করে আমরা না হয় আগে থেকে সেটা করি। তখন নীল অনেকটা ধমকের স্বরে বলতে লাগলো, নীলা, তুমি এখান থেকে যাবে নাকি যাবে না? বললাম তো যাব না। তারপর আমি কিছু একটা বলতে চাইছিলাম, কিন্তু নীলা আমাকে সেই সুযোগ না দিয়ে আমাকে কিস করতে শুরু করলো এবং আমার শরীরে আদর করতে শুরু করলো। একটা মেয়ের কাছে একটা ছেলে নিজেকে ধরে রাখলেই আর কত রাখতে পারে, হাজার হোক, তার তো পুরুষত্ব বলে একটা জিনিস আছে। তাই বেশ কিছুক্ষণের মধ্যেই এমন একটা সময় উপস্থিত হলো যখন নীল নিজেও নীলার সঙ্গে রেসপন্স করতে শুরু করে এবং দুজনেই সুখের মহাসমুদ্রে ডুবে গেল। প্রায় 1 ঘন্টা পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানার দুপাশে শুয়ে পড়ল এবং নীল নীলাকে বলতে থাকে, নীলা, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি আজ যেটা করেছো একটু বেশি করে ফেলেছো? এর জন্য ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে। একদমই নয়। আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। আমি পস্তাবো এমনটা ভেবে করিনি। তখন আমিও আর কিছু না ভেবে নীলাকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 6টার মতো হবে বাজে, তখন ঘুম ভাঙলো। ঘুম ভাঙলে ঘড়ির টাইম দেখেই নীল নীলাকে ডাকতে শুরু করলো। এই নীলা, নীলা, ঘুম থেকে উঠো, সকাল হয়ে গেছে। একটু পরে সবাই ঘুম থেকে উঠে যাবে। উঠলে উঠুক, তাতে কি? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, আমায় ডেকো না। নীলা বোন আমার, তোমায় দুটো পায়ে ধরছি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি হেসে দিয়ে বলতে লাগলাম, এটা কোন ধরনের কথা নীল? নিজের হবু বউকে কেউ বোন বলে? আরে বাবা, আমার মাথা কোনো কাজ করছে না, তাই বলে ফেললাম। সরি, এখন তুমি এখান থেকে যাও। আমি এখান থেকে চলে যাব, তবে একটা শর্ত আছে। তুমি যদি সেই শর্তে রাজি হও তাহলে যেতে পারি, নয়তো যাবই না। মানে এখন আবার কি শর্ত? কি বলতে চাও তুমি? তোমার কি আসলেই মাথা খারাপ কিনা আমি এটা সত্যি জানি না। যেসব মানুষ বিয়ের পরে আর তুমি সেই সব কিছু বিয়ের আগেই আমাকে দিয়ে দিয়েছো, এখন আবার এই পাগলের মতো প্রলাপ করছো। তুমি আমাকে আদর করবে কিনা সেটাই বলো। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে কোলে তুলে বেলকনি থেকে জাস্ট নিচে ফেলে দেব? তুমি নিজের বউকে মেরে ফেলার কথা চিন্তা করতে পারো। তুমি তো আসলেই খুবই ভয়ঙ্কর। বউ যদি আমার কথা না শুনে তাহলে তো আমাকে ভয়ঙ্কর হতেই হবে। যাই হোক, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। বাবা মা মনে হয় অলরেডি নামাজ পড়ার জন্য উঠে গেছে, আর তারা যদি কোনো কিছু টের পায় তাহলে আমার জিন্দেগি বরবাদ করে দেবে। কথাটা বলতে না বলতেই নীল তার দরজার কাছে মায়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছিল। কী রে নীল, কী হয়েছে তোর? কার সঙ্গে এত সকালে কথা বলছিলি? তুই তো কখনো এত সকালে ঘুম থেকেই উঠিস না। হায় আল্লাহ, এখন আমি কি করব? কি করে নিজেকে বাঁচাবো? আর নিজের প্রেমিকাকেই বা কি করে বাঁচাবো? তুমি আমাকে এক্ষুনি একটু আদর করে দিবে নাকি আমি দরজা খুলে তোমার মায়ের সামনে চলে যাব? আল্লাহ গো, আমি মরি আমার জ্বালায়, আর উনি আছেন ওনার প্যারা নিয়ে। আচ্ছা যাই হোক, আমার কাছে এসো, একটু আদর করে দিচ্ছি। নীলার কপালে আলতো করে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে বলতে লাগলো, এবার যাও, না হলে দুজনে ধরা পড়ে যাব। ওকে, যাচ্ছি, টাটা, বাই বাই, সি ইউ। নীলা বেলকনি দিয়ে চলে যাওয়ার পর আমি যেন একদম হাঁপ ছেড়ে বাঁচলাম। আর এদিকে দরজার কাছে কড়া নাড়ছে তো নাড়ছেই। কী ব্যাপার নীল, আমি সেই কখন থেকে তোকে ডাকছি। আমি তোর গলার আওয়াজ শুনতে পাচ্ছি আর তুই আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিস না। কথা বলছিস না কেন? কার সঙ্গে কথা বলছিলি রুমের ভিতর? কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মায়ের সামনে দাঁড়ালাম। তখন মা আমায় বলল, কী ব্যাপার, সেই কখন থেকে শুনছি তুই রুমের ভেতরে কারোর সঙ্গে কথা বলছিস। কার সঙ্গে কথা বলছিলি? এই পাগলি মার্কা প্রেমিকার জন্য কত মিথ্যা কথা বলতে হবে সেটা আল্লাহই ভালো জানে। তখন নীল তার মাকে বলতে লাগলো, মা তুমি যে কি বলো না, আমি এত সকালে আবার কার সঙ্গে ফোনে কথা বলবো? তুমি তো দেখছি এখন সবসময় একটু বেশি শুনছো। আমি একদম বেশি শুনিনি।
আমি আর তোর বাবা নামাজ পড়তে রুম থেকে বের হচ্ছিলাম, একটু হাঁটতে যাব, তখনই আমরা দুজনেই শুনেছি। ও আচ্ছা, তাহলে তোমরা হাঁটতে যাবে? ঠিক আছে, হাঁটতে যাও, আমায় বিরক্ত করা ছেড়ে দাও। তার মানে তুই এটা বলতে চাইছিলি আমরা তোকে বিরক্ত করছি? হ্যাঁ করছি তো, মাঝরাতে ঘুম ভাঙিয়ে বলছো চিৎকার করছি কেন, এখন ঘুম ভাঙিয়ে বলছো কার সাথে গল্প করছি। এই কথা বলে মায়ের সঙ্গে কোনো রকমের কথা কাটিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল নীল এবং তারপর রুমে শুয়ে দিল একটা ঘুম। সেই ঘুম ভাঙলো সকাল 9টার দিকে। সকালবেলা যখন ব্রেকফাস্ট টেবিলে বসলো তখন তার বাবা বলতে লাগলো, কি ব্যাপার নীল, তোমার কি হয়েছে? গতকাল মাঝরাতে তোমার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল, আবার আজ সকালবেলা যখন হাঁটতে বের হচ্ছিলাম তখন তোমার রুমে কারোর গলার আওয়াজ শোনা গেল। বাবা আমি আসলে বুঝতে পারছি না তোমরা দুজনে আমার সঙ্গে কি শুরু করেছো। এই বলছো তো চিৎকার শুনছো, এই বলছো তো গলার আওয়াজ শুনছো, আসলে কি বলতে চাইছে সেটা বলবে প্লিজ? নীল, তুমি ঠিক করে কথা বলো, ভুলে যেও না তোমার বাবার সঙ্গে কথা বলছো। আই এম সরি বাবা, কিন্তু আমি তোমাদের দুজনের কথার পরিপ্রেক্ষিতে এটা ছাড়া আর কিছুই বলতে পারছি না। আমি পাগল হয়ে গেছি নাকি তোমরা ভুল শুনছো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা সেই প্রসঙ্গ বাদ দিই। তোমাকে যেটা বলতে চেয়েছিলাম সেটা বলি। তুমি আবার এখন আমাকে কি বলবে? তুমি কি আমাকে আমার কথাটা শেষ করতে দেবে নাকি তার আগেই তুমি বলবে? তখন নীল তার বাবাকে সরি বলে এবং বলে, হ্যাঁ বাবা তুমি বলো। আমি চাইছি এখন থেকে তুমি পড়াশোনার পাশাপাশি বিজনেসটা দেখাশোনা করো। বাবা আমি আমার পড়াশোনাটাই সামলাতে পারছি না, এখন আবার বিজনেস? হ্যাঁ দেখো, ছেলে একদম ঠিক কথাই বলেছে, এখন তো পড়াশুনো করার সময়, অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় নয়। কিন্তু দেখো, আমার তো বয়স হয়েছে। হ্যাঁ সে হচ্ছে, সেটা আমি জানি, কিন্তু যতদিন আছো ততদিন সামলাও, তারপর না হয় ছেলে সামলাবে। ওকে, তোমরা মা ছেলে যখন চাইছো না তখন আর কি বলবো, আমাকে তো সামলাতেই হবে, আমি তো আর না সামলে কিছু করতে পারবো না। তখন আর কেউই কোনো কথা বলল না। নাস্তা শেষ করে যে যার মতো কাজে লেগে পড়ল এবং নীল ইউনিভার্সিটির জন্য রেডি হলো। নীল ইউনিভার্সিটি আসতে না আসতে একজন এসে নীলকে বলল, দীপা ম্যাডাম নীলকে ওনার কেবিনে ডাকছেন। তখন নীল আর কোনো দেরি না করে ম্যাডামের কেবিনে চলে গেলেন। মে আই কামিং ম্যাডাম? হ্যাঁ, ভিতরে এসো। ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন কেন, আমাকে কিছু বলবেন নাকি? নীলা কি গতকাল রাতে তোমার বাসায় ছিল? না মানে ম্যাডাম। এভাবে আমতা আমতা করছো কেন? যেটা বলবে সেটা সরাসরি বলো। হ্যাঁ ম্যাডাম, আমি নীলাকে অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম বাসায় চলে আসার জন্য, কিন্তু সে কোনোভাবেই বাসায় আসেনি। তখন দীপা ম্যাডাম নীলকে বলতে লাগলো, নীল, আমি কি তোমার বাবার সঙ্গে তোমাদের দুজনের বিয়ের বিষয়ে কথা বলবো? ম্যাডাম তাহলে আমার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে। নীল তখন সম্পূর্ণ বিষয়টা ম্যাডামকে বুঝিয়ে বলে এবং বলে তাকে পড়াশোনাটা শেষ করে সুযোগ দিতে। ম্যাডাম, হ্যাঁ আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু নীলা যেসব শুরু করেছে। ম্যাডাম আমি নিজেও সেটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলেন? এখন যদি আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান তাহলে আমার বাবা আমাকে পড়াশোনাটা করতে দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি নীলার সঙ্গে আরেকবার কথা বলে দেখি। আমি ম্যাডামের কেবিন থেকে বের হতে যাব, এমন সময় নীলা কোথা থেকে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলতে লাগলো, কি ব্যাপার মাই ডিয়ার, শাশুড়ির সঙ্গে কি আলোচনা করতে এসেছিলে? আমার বিয়ের বিষয় নাকি? এই মেয়ে তোমার মাথায় কি সব কিছু ছাড়া অন্য কিছু ঢোকে না নাকি? সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে বিয়ে। এতই যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়েটা করে নিলেই তো পারো। অন্য কাউকে বিয়ে করব বলি কি তোমাকে ভালোবেসেছি নাকি? তোমাকে যখন ভালোবেসেছি তখন তো তোমাকেই বিয়ে করব। নীল কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নীলার মা সেই সুযোগটা না দিয়ে নীল এবং নীলাকে দুজনকে হাত ধরে টেনে নিজের কেবিনে নিয়ে কেবিনের দরজাটা লাগিয়ে দিল এবং নীলাকে বলতে লাগলো, দেখো নীলা, আমি তোমার মা, আশা করি তুমি আমাকে এটা বলবে না যে আমি তোমারে খারাপ কিছু চাই। আমি বলিনি তুমি আমার খারাপ, যখন শুধু বলেছি আমি নীলকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাই বললেই তো বিয়ে হয়ে যায় না, তোমাকে সবটা বুঝতে হবে। তখন নীলার মা নীলাকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু নীলা তো সেই এক কথাতেই দাঁড়িয়েছে। তার কাছে যেন বিয়েটাই সব কিছু, যে কোনো পরিস্থিতিতেই হোক তাকে বিয়ে করতেই হবে। মা, আমি কোনো কথাই শুনতে চাই না, নীলকে বিয়ে করতে হবে সেটাই জানি। মা, আমি কোনো কথাই শুনতে চাই না, নীলকে বিয়ে করতে হবে সেটাই জানি।
মেয়ের কাছ থেকে এমন কথা শুনে নীলার মা কি করবে কিছুই বুঝতে পারছে না, কিন্তু তারপরও যে করেই হোক মেয়েকে শান্ত করতেই হবে। কারণ নীল বর্তমানে পড়াশোনা করছে, আর তার বাবার ইচ্ছে পড়াশোনা শেষ করে সে বিজনেস দেখাশোনা করবে, তখন তার বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে নীলের বাবা খুবই উগ্র মেজাজের মানুষ, তাই তিনি মেয়েকে বললেন, দেখো নীলা, সব সময় সব কিছু জেদ করে হয় না। নীল তোমাকে ভালোবাসে, সেই কথা সত্য, আর আমি নিজেও সেটা মানি। কিন্তু তাই বলে তুমি এখন যদি বিয়ে করতে বলো, নীল তোমাকে বিয়ে করতে পারবে না। আর এই মুহূর্তে তোমাকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। তুমি আমার মা হয়ে আমাকে এমন কথা বলছো কি করে? কোথায় তুমি আমাকে আমার ভালোবাসা পেতে সাহায্য করবে সেটা না করে তুমি উল্টাপাল্টা কথা বলছো? আমি তোমাকে একটিও উল্টো কথা বলছি না। আমি যেটা বলছি একদম ঠিক কথাই বলছি, শুধু তোমার বুঝে নিতে সমস্যা হচ্ছে। তখন নীলা তার মায়ের সঙ্গে অনেক রাগারাগি করে, কেননা তার মা এই মুহূর্তে তাকে বিয়ে দিতেও রাজি নয়, আর নীলের ব্যাপারেও বেশ কিছু কথা বলেছেন। তাই এক পর্যায়ে নীলা তার মাকে বলে, মা, আমি আর তোমার সঙ্গে থাকবো না, এমনকি এই শহরেই থাকবো না। এতটাই দূরে চলে যাব যেখানে তুমি এবং নীল কেউ থাকবে না। নীলা, তোমার এমন কথা বলার অর্থটা কি? আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। তুমি এসব পাগলামো কেন শুরু করেছো? তুমি কি আমার কোনো কথাই শুনবে না নাকি? তখন নীলা পছন্দ রাগী গলায় তার মাকে বলতে থাকে, যেখানে তুমি এবং নীল তোমরা কেউই আমার কোনো কথা শুনবে না, সেখানে তোমাদের কথা শোনার তো কোনো অর্থই নেই, তাই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তখন নীলার মা মনে মনে চিন্তা করলো, এই মুহূর্তে নীলকে ফোন করা উচিত, নীল যদি কিছু একটা করতে পারে। তাই তিনি আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে নীলকে ফোন দিলেন। নীল, তুমি এখন কোথায়? তুমি একটু আমাদের বাসায় আসো তো। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো একটু বাসার কাজে ব্যস্ত ছিলাম। তখন নীলার মা সমস্ত ঘটনা খুলে বলে এবং নীলকে যত দ্রুত সম্ভব তাদের এখানে আসতে বলে। তখন নীল বলে, ওকে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসছি। আর হ্যাঁ, আপনি কিন্তু নীলাকে কোথাও যেতে দিবেন না। আমি আসার আগ পর্যন্ত তাকে যেভাবে হোক আটকে রাখুন। কথাটা বলতে বলতে নীল ফোনটা কেটে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে বাইকে করে নীলাদের বাসা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সে বাসায় এসে দেখে নীলা ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে গেছে বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য। এমন অবস্থা দেখে নীল কোনো কিছু না জানার ভান করে নীলাকে বলল, কি ব্যাপার নীলা, কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? আমাকে তো কিছু বললে না। আমিও যেতাম তোমার সাথে। মহাভারত উদ্ধার করতে যাচ্ছি। কেন, তোমার কোনো সমস্যা নাকি? তুমি আমার সঙ্গে এভাবে রেগে গিয়ে কথা বলছো কেন? কিছু হয়েছে নাকি? আমি কি তোমাকে বলেছি নাকি যে আমার কিছু হয়েছে? আমার কিছুই হয়নি। আমার এখানে থাকতে ভালো লাগছে না, তাই আমি চলে। এগুলো কোন ধরনের কথা? আমি আসলে বুঝতে পারছি না। তুই হুট করে কোথাও চলে যাবে এমনটা হয় নাকি? কিছু হলে তুমি আমাকে বলা কিংবা ম্যাডামকে বলো, আমরা সমাধানের চেষ্টা করি। কিন্তু তুমি সেটা না করে হুটহাট করে কোথাও একটা চলে যাচ্ছ। আমার কোনো সমস্যা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা কোনো দিনই ছিল না, আর না কোনো দিন দেখাতে হবে। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, তুমি আমায় যেতে দাও। আর যদি বলি আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তখন তুমি কি করবে? সেরকম কোনো অধিকার তোমার নেই যে তুমি আমায় আটকে রাখবে। এসব কথার মানে কি নীলা? আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বোঝার চেষ্টাও করো না, এটাই আমি চাই। যাই হোক, আমায় যেতে দাও। আরে বাবা, তুই কোথায় যাবে সেটা তো আমাকে বলবে। তখন নীলা প্রচন্ড রকম রাগ দেখাচ্ছিল তার মা এবং তার প্রেমিককে, কেউই তাকে কোনো কথা শোনাতে পারছিল না। অবশেষে বাধ্য হয়ে নীল বলল, আচ্ছা শোনো, আমি তোমায় বলছি যে তুমি যে বিষয়টা নিয়ে রাগারাগি করছো আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু দেখো, তোমাকেও তো বুঝতে হবে আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের রাজপুত্র। আমার বাবা মা অনেক কষ্ট করে আমায় লালন পালন করে মানুষ করেছেন। হ্যাঁ রে বাবা, আমি তো সেটা বুঝতে পেরেছি, এবং তোমাকে তো বলেছি তুমি তোমার বাবা মা আর ফ্যামিলি নিয়েই থাকো, আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর যাতে চিন্তা করতে না হয় সেই ব্যবস্থাই তো করছি। দেখো নীল, এবার তুমি বলো আমার কি করা উচিত। এমন পাগল মেয়ে আমি কিভাবে যে জন্ম দিলাম সেটাই বুঝতে পারছি না। ও তাই নাকি? তাহলে তো বিষয়টা বাবা বেঁচে থাকতে বাবার কাছে আমার জিজ্ঞেস করা উচিত ছিল, বাবা কিভাবে তোমার সঙ্গে প্রেম করে তোমায় বিয়ে করেছিল।
ও ম্যাডাম, তার মানে আপনাদের বিয়েটাও প্রেম করেছিল, তাই না? তখন নীলার মা অনেকটা লাজুক দৃষ্টি নিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা। এই কথা শুনে নীলের মাকে বলতে থাকলো, আচ্ছা ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বল, এত সংকোচ করার কি আছে? লাভ লেটারটা আপনি নীলার বাবাকে দিয়েছিলেন, না নীলার বাবা আপনাকে দিয়েছিল? তখন নীলার মা বলতে থাকলো, যদিও লাভ লেটার নীলার বাবা দিয়েছিল, কিন্তু তার প্রতি ইন্টারেস্টেড আমারই বেশি ছিল। আমি তাকে ফলো করতাম এবং তার বন্ধুদেরকে দিয়ে বিভিন্ন মেসেজ দিতাম। একটা সময় সে সেটা বুঝতে সক্ষম হয় এবং বুঝতে পারে যে আমি তাকে সরাসরি বলতে একটু সংকোচ বোধ করছি। তাই সে নিজে এসে তার মনের কথা আমায় বলে। এমন কথা শুনে নীল বলল, ও আচ্ছা, আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছি। আসলে মূল সমস্যাটা কোথায়। যাই হোক, আমি যেটা বলছি, নীল কিছু একটা বলতে চাইছিল, ঠিক এমন সময় নীলা তাকে সেই সুযোগটা না দিয়ে বলতে থাকলো, তুমি আমায় এক্ষুনি কাজী অফিসে গিয়ে বিয়ে করবে। এই কথা শুনে নীলের মেজাজ অনেকটাই খারাপ হয়ে যায়। তাই সে প্রচন্ড রকম রেগে গিয়ে নীলাকে বলতে থাকে, এই আসলে তোমার সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছি না। তোমার মাথায় কি বিয়ে ছাড়া আর কোনো চিন্তা নেই? না নেই তো আমি কি করব? তখন নীলার মা তাদের দুজনকে একটু থামিয়ে দিয়ে বলতে থাকলো, নীলা প্লিজ তুমি থামো। নীল, তুমি কিছু একটা বলতে চাইছিলে, সেটা বলো। ম্যাডাম, আমি আসলে বলতে চাইছিলাম, আমার তো ফাইনাল ইয়ারের এক্সামের আরও 4 মাস মতো সময় বাকি আছে। আপনি একটা কাজ করুন, আগামীকাল একবার আমার বাবার অফিসে চলে যান, আর সেখানে বাবার সঙ্গে একটু দেখা করুন। তাহলে মায়ের সঙ্গে আমিও যাব। তখন নীল আর নীলার মা দুজনে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। একটা মেয়ে কতটা বিয়ে পাগল হলে এমন কথা বলতে পারে, যে কিনা বিয়ের আগেই হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে নিজের বিয়ের সম্পর্কে কথা বলতে যেতে প্রস্তুত। তারপরও নিজেকে সংযত রেখে নীলার মা নীলাকে বলে, দেখো মা, যা কথা বলার আমি বলবো, তোমাকে যেতে হবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তো তোমার মা। তুমি আমার মা নাকি শত্রু সেটা আমি জানি না, কারণ তুমি আমার ভালোবাসা পেতে কোনো সহযোগিতা করছো না। তাহলে কিভাবে বুঝবো যে তুমি আমার মা? তাহলে কি তুমি আমাকে বলছো যে আমি নীলের বাবার সঙ্গে দেখা করব না এবং এই বিষয়ে কোনো কথাও বলবো না? তুমি যদি কথা বলতে অসম্মতি প্রকাশ করো তাহলে আমি নিজেই চলে যাব নীলের বাবার সঙ্গে কথা বলতে, কারণ আমি তো নীলকে ভালোবাসি। তাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে পসিবল নয়। এই কথা বলে নীলা আরো অনেক অসংগত কথা বলতে থাকে, যেটা শুনে নীলার মা প্রচন্ড রকমের রেগে যায় এবং সে স্পষ্ট জানিয়ে দেয় যে নীলের বাবার সঙ্গে সে কোনো কথা বলবে না, এমনকি দেখাও করবে না। তখন নীলা যেটা করে সেটার জন্য নীল এবং নীলার মা কেউই প্রস্তুত ছিল না। নীলা তখনই বাসা থেকে বের হয়ে সোজা নীলের বাবার অফিসে চলে যায়। আসসালামু আলাইকুম। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি নীলের বাবা। হ্যাঁ, কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। ইনফ্যাক্ট তোমাকে আজকের আগে কখনো দেখিনি। আমি আপনার হবু বৌমা। মানে কি এসব তুমি কি বলছো? হ্যাঁ শ্বশুরমশাই, আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আপনার ছেলের সঙ্গে আমার গোপনে বিয়ে হয়েছে, প্রায় 6 মাসের মতন হবে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার ডেটিংয়ে গিয়েছি, আর এখন আমি 3 মাসের প্রেগনেন্ট। আর আপনার ছেলে আমায় অস্বীকার করছে। এই মেয়ে, আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো। তুমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিকের সঙ্গে কথা বলছো। না শ্বশুরমশাই, আপনি ভুল করছেন। আমি ভুলে যাইনি যে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র পুত্রের হবু বউ এবং চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হবু মালকিন। ঘটনাটা কি ঘটছে আর কি ঘটতে চলেছে সেই সব কিছু বুঝতে না পেরে নিজের বাবা তৎক্ষণাৎ নীলকে ফোন দেয় এবং ইমিডিয়েটলি অফিসে আসতে বলে। বাবার ফোন পেয়ে নীল কিছুটা হলেও বিষয়টা আন্দাজ করতে পারে, তাই সে একা যায়নি, সঙ্গে নীলার মাকেও নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে অফিসে পৌঁছে সে দেখতে পারে তার বাবার অগ্নিমূর্তি। নিজের বাবার এমন রাগান্বিত চেহারা দেখে নীল অনেকটা ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে তার সঙ্গে হয়তো খারাপ কিছু হতে চলেছে। তাই সে বাবাকে কোনো কথাই বলছিল না, চুপচাপ বাবার কেবিনের এক কর্নারে দাঁড়িয়েছিল। এমন সময় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নীলা বলতে থাকে, কি ব্যাপার নীল, তুমি তোমার বাবাকে ভয় পাচ্ছ কেন? কেন বলছো না আমাদের রিলেশনের কথা? কেন বলছো না তোমার সন্তান আমার পেটে?
কথাটা বলা শেষ করার আগেই নীলার মা নীলার গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা থাপ্পড় মেরে তারপর নীলাকে বলতে থাকলো, জীবনে কি পাপ করেছিলাম সেটা আমি জানি না, কিন্তু সেই পাপের ফল যে তুই, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তা না হলে হয়তো আমার সঙ্গে এরকমটা কখনোই হতো না। আরে এক্সকিউজ মি ম্যাম, আপনি তো নীলের ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর। হ্যাঁ মিস্টার চৌধুরী, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমি নীলের ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর। আর আপনার সামনে যে অসভ্য মেয়েটাকে দেখতে পাচ্ছেন, সে আমার একমাত্র কন্যা। এসব আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মেয়ে যা বলছে একদম সব মিথ্যে কথা বলছে। নীল সেরকম ছেলেই নয়, তার সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে। তখন নীলার মা সমস্ত ঘটনা নীলের বাবাকে খুলে বলে। সবকিছু শুনে নীলের মাকে নীলের বাবা বলে, দেখুন, এখানে যে আপনার মেয়ের একার দোষ সেটা আমি বলছি না, আমার ছেলেরও দোষ আছে। তাই মনে হয় সাজা দুজনেই প্রাপ্য। কিন্তু তারপর নীলের বাবা নীলের মায়ের কথায় বাধা দিয়ে বলতে থাকে, দেখুন, আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে আনতে আমার কোনো সমস্যা নেই, তবে একটা কথা বলার আছে। আমি চাই না আমার ছেলে সেটেল হওয়ার আগে কিছু একটা করুক, কারণ আমি চাই না আমার মতোই আমার ছেলের সেটেল হোক, তারপর না হয় নিজের লাইফ নিয়ে ডিসিশন নিক। সেটা সম্ভব নয় শ্বশুরমশাই। আপনি যদি এই মুহূর্তে আমাদের বিয়ে দিতে অসম্মতি জানান, তাহলে আমি আজকেই আপনার বাড়িতে চলে যাব এবং আপনার ছেলের সঙ্গে থাকব। আমি আপনার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আর কিছু বললে তারপর বাবার রিয়াকশন কেমন হবে সেটা আমি জানি না। তাই আমার মনে হয় আমার নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে যাওয়াই ভালো। আর সেই কারণেই নীল কোনো কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কারণ নীলা না জানুক, নীল তার বাবাকে খুব ভালো করেই জানে। তার বাবা প্রচণ্ড রাগী, জেদি আর একগুঁয়ে। তার বাবার যখন যেটা ভালো মনে হয় সেটাই করেন। তিনি যেটা সিদ্ধান্ত নেন তার বাইরে তিনি কোনো কিছুই করেন না। তাই এখানে কোনো মতামত পেশ করলেও সেটা কার্যকর হবে না। পরিস্থিতির এমন ব্যাঘাতিক অবস্থা দেখে নীলার মা বলে, দেখুন মিস্টার চৌধুরী, এই মুহূর্তে আমি আপনাকে কোনো সাজেশন দেব না। শুধু এটুকু বলবো, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন, কারণ পরিস্থিতি আমার হাতের নাগালের বাইরে চলে গেছে। তখন নীলের বাবা নীলার মাকে কোনো উত্তর না দিয়ে সোজা নীলার দিকে তাকিয়ে নীলাকে প্রশ্ন করে, তুমি কি চাও এই মুহূর্তে তোমাকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাই? হ্যাঁ শ্বশুরমশাই, আমার তো এই মুহূর্তে এইটাই ইচ্ছে যে আপনাকে একটা নাতি নাতনি উপহার দেই। নীলার এমন দ্বারা কথা শুনে নীল ও নীলার মা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। তারা কি বলবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না, এমনকি তাদের মুখে কোনো কথাও আসছে না। তখন নীলের বাবা বলতে লাগলো, আর আমি যদি বলি তোমাকে আমি কোনোদিনও আমার ছেলের বউ হিসেবে বাড়িতে নিতে পারবো না, তখন তোমার কি উত্তর হবে? আপনি যদি এমনটাই বলেন, তাহলে আমার অন্য কিছু ভেবে নিতে হবে। আমাকে হয়তো আপনার ছেলেকে নিয়ে অন্য কোথাও উঠতে হবে, কারণ আমি তো আপনার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। এটা তোমার ভালোবাসা না, আবেগ। আপনি যেটা দেখছেন সেটাই। আপনার যদি মনে হয় এটা ভালোবাসা, তাহলে এটা ভালোবাসা। আর যদি মনে হয় আবেগ, তাহলে এটা আবেগ। তখন নীলের বাবা মাথা নিচু করে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো, এবং বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে নীল এবং নীলাকে দুজনকে বলতে লাগলো, আমি তোমাদের দুজনকে বিয়ে দিতে শুধুমাত্র একটা শর্তেই রাজি আছি। কি যে বলেন না শ্বশুরমশাই, আপনি একটা কেন হাজারটা সত্য দেন। আমি সেই শর্ত মানতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে শুধুমাত্র আপনার ছেলেকে চাই। আচ্ছা নীলা, আমি কোনোভাবে বুঝতে পারছি না তুমি কি এমন আমার মধ্যে দেখেছো যেটার জন্য তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না? অন্য কারো মধ্যে তো আর তোমার তুমিটা নেই, আর আমার ভালোবাসাটাও নেই। তাই অন্য কাউকে আমি কেন বিয়ে করতে যাব? তো শ্বশুরমশাই, আপনি আমাদের কবে বিয়ে দিচ্ছেন সেটা বলুন। আজ সন্ধ্যায়। কথাটা বলতে না বলতেই নীলা সেখান থেকে দৌড়ে গিয়ে নীলের বাবাকে সালাম করলো। আর সালাম শেষ করে সঙ্গে সঙ্গে নীলকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার স্বপ্নটা অবশেষে পূর্ণ হতে যাচ্ছে। তখন নীল নীলাকে কোনো রকমে জোর করে নিজের থেকে ছাড়িয়ে বলতে লাগলো, তুই মানুষ নাকি অন্য কিছু? এখানে আমার বাবা তোমার মা দাঁড়িয়ে আছে, আর তাদের সঙ্গে তুমি আমার জড়িয়ে ধরলে তোমার কি একটু লজ্জা করছে না? লজ্জা করবে কেন? আমি কি অন্য কাউকে জড়িয়ে ধরেছি নাকি যে আমার লজ্জা করবে? আমি তো আমার হবু বরকেই জড়িয়ে ধরেছি। এই যে শোনো,
আমাদের সামনে রোমান্স না করলেও চলবে। রোমান্স যা করার বিয়ের পর করিও। এখন চলো আমার সঙ্গে শপিং মলে, বিয়ের সমস্ত কেনাকাটা তোমাকেই করতে হবে। এই কথাটা শুনে নীলার চোখ মুখ থেকে যেন আনন্দ উপসে পড়ছে। সে আনন্দে আত্মহারা হয়ে তার শ্বশুরমশাইকে বলতে লাগলো, শ্বশুরমশাই, আপনি জানেন কি, শপিং করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। অবশেষে আপনি সেটা পূরণ করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এখন চলো আমার সঙ্গে। কথাটা বলতে বলতে নীলের বাবা আর নীলা দুজনে চলে যায় শপিং মলে। প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে তাদের কেনাকাটা শেষ করতে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। নীল, নীলের মা আর নীলার মা তিনজনে নীলেদের বাড়িতে বসে অপেক্ষা করছে তাদের জন্য। দেখতে দেখতেই নীলা আর তার হবু শ্বশুরমশাই সেখানে এসে পৌঁছে গেল। কি ব্যাপার, তোমরা সবাই এখানে বসে আছো কেন? আমাদের জন্য অপেক্ষা করছেন নাকি? তোমাদের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের অন্য কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, আমিও তো মনে মনে সেটাই ভাবছিলাম। এই মুহূর্তে তো আমাকে বিয়ে করা ছাড়া তোমার হাতে অন্য কোনো ইম্পর্ট্যান্ট কাজ নেই। আমাকে বিয়ে করাটাই তোমার জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, এই যে দেখো, বিয়ের সমস্ত কেনাকাটা শেষ। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আসলে তোমার মতো বিয়ে পাগল মেয়ে আমার জীবনে আমি দ্বিতীয়টা দেখিনি। দেখুন, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমি চাই না আমার বৌমাকে আর কেউ কটাক্ষ করে কোনো কথা বলুক। ছেলের সঙ্গে এখনো বিয়ে হলো না, আর তুমি বৌমার পক্ষ নিয়ে নিয়েছো? তো কি এখনও আমার আঁচল ধরে নাচবো নাকি এটাই তোমার ইচ্ছে? সে তুমি কোনোদিন করনি, আর করতে হবে এমনটাও তোমার কাছ থেকে আশা করি না। তুমি তো একদম আনরোমান্টিক ছিলে। হঠাৎ করে ছেলের বৌমা দেখতে পেয়ে এত রোমান্টিকতা আসছে কোথা থেকে? ওটা হলো কি, শাশুড়ি মা, রোমান্টিক ছেলের বউ পেলে শ্বশুরমশাই তো রোমান্টিক হবেই। সবার কথা বলার ধরন ভঙ্গি দেখে মনে হচ্ছে আমি সবার মাঝখানে কাবাবের হাড্ডি হয়ে গেছি। এখানে আমি একটা উচ্ছিষ্ট বস্তু, যার কোনো প্রয়োজন নেই। তাই নীল কোনো কথাবার্তা না বলে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথোপকথন দেখছে আর নিজের ভাগ্যে কি পরিণতি হতে চলেছে সেটাই ভাবছে। তখনই হঠাৎ নীলের বাবা নীলকে বলতে লাগলো, কি ব্যাপার নীল, তুমি ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমাদের দুজনের বিয়ের কেনাকাটা করে নিয়ে এসেছি, তোমার জিনিসগুলো তুমি দেখে নাও। ও আচ্ছা, তোমার দেখছি তোমার ভালোবাসার উপর অনেক কনফিডেন্স আছে। যাই হোক, ভালোবাসার উপর কনফিডেন্স থাকা ভালো। হ্যাঁ শ্বশুরমশাই, সেটা তো হবেই। দেখতে হবে না বিপরীতের মানুষটা কে। হ্যাঁ, সেটা তো দেখছি। যে দেখে শুনে তোমার মতো সুন্দরী আর গুণবতী একটা মেয়েকে পছন্দ করতে পেরেছি, তাহলে সেই মেয়েটার পছন্দ কি খারাপ হতে পারে? অতঃপর নীলের বাবা সেখানে আর কোনো কথা না বাড়িয়ে নীলের মাকে বলল বিয়ের সমস্ত আয়োজন রেডি করতে। কিছু সময়ের মধ্যেই কাজী সাহেব চলে আসবে, আর এর মধ্যেই পাত্র এবং পাত্রীকে রেডি করতে হবে। তখন হঠাৎই নীলের মা নীলের বাবাকে বলে, দেখো, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে। আমি কি তোমাকে প্রশ্নটা করতে পারি? তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমায় প্রশ্ন করব। সারা জীবনে তুমি কতবার আমার কাছ থেকে অনুমতি নিয়েছো সেটা আমি জানি না, কিন্তু আজ তুমি কি এমন কথা বলতে চাও যেটার জন্য আমার কাছ থেকে তোমার অনুমতি নিতে হবে? তখন নীলের মা একটু মুচকি হাসি দিয়ে নীলের বাবাকে বলতে থাকে, না, আসলে আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম। তুমি তো কখনো নিজের সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই করো না, তাহলে আজ এটা কিভাবে করলে? তখন নীলের বাবা বুঝতে পারে যে ওনাকে কি বলা হচ্ছে, কারণ উনি কখনোই এর আগে নিজের সিদ্ধান্ত বদলাননি। তাই এভাবে হুট করে ওনার সিদ্ধান্ত বদলানোর কারণটাই জানা হচ্ছে। তখন নীলের বাবা নীলের মাকে বলে, দেখো, সব সময় সকল সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে বসে থাকলে হয় না। কিছু কিছু সময় আছে যখন অল্প সময়ের মধ্যেও সিদ্ধান্ত বদলাতে হয়। আর আমি যদি এই মুহূর্তে আমার সিদ্ধান্ত না বদলাতাম, তাহলে হয়তো তোমার ছেলে এত সুন্দর একটা বউ পেত না, আর আমারও একটা সুন্দরী একটা বৌমা পাওয়া হতো না। যাই হোক, অতঃপর নীলের বাবা সবাইকে বিয়ের আয়োজন শুরু করতে বলে, আর তিনিও কাজে লেগে পড়েন। প্রায় রাত 8টা মতো বাজে। ইতিমধ্যে সমস্ত আয়োজন রেডি। নীল বর সেজে বসে আছে এবং নীলাকেও পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিয়ে চলে গেছে। তাই নীলের বাবা কাজী সাহেবকে ফোন করে তাড়াতাড়ি চলে আসার জন্য। কি ব্যাপার কাজী সাহেব, আপনাকে তো বললাম 8টার মধ্যেই চলে আসতে, কিন্তু অলরেডি 8:30 বাজতে চলেছে, আপনি এখনও আসলেন না কেন?
আসলে হয়েছে কি, আমি একটু রাস্তায় জ্যামে পড়ে আটকে আছি। আমার পৌঁছাতে আরও 10 মিনিটের মতো সময় লাগবে। ওকে, সমস্যা নেই, যত দ্রুত সম্ভব চলে আসুন। কথাটা বলে নীলের বাবা ফোন কেটে দেয়। এদিকে নীলার তো আর তর সইছে না, কখন কাজে আসবে, কখন তাদের বিয়ে পড়াবে, তাই সে বউ সেজে চলে যায় নীলের কাছে। তখন নীল সাজগোজ সম্পন্ন করে নিজের রুমে বসেছিল। নীলাকে এভাবে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, তাই সে নীলাকে বলে। কি ব্যাপার, তুমি এখন আমার রুমে এসেছো কেন? তখন নীলা কোনো উত্তর দেয় না। নীলের রুমে তার বেশ কিছু বন্ধু বান্ধব বসেছিল। সে তার বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে বলে, একটা কাজ করো তো, কাজী সাহেব নাকি রাস্তায় জ্যামে আটকা পড়ে বসে আছেন, তোমরা তাকে গিয়ে নিয়ে এসো। কথাটা বলতে না বলতেই নীলের সকল বন্ধু বান্ধব রুম থেকে বের হয়ে চলে যায়। আসলে তারাও কিছুটা বুঝতে পারে যে এখানে কি হতে চলেছে। তাই নীল তখন নীলাকে বলে, কি ব্যাপার নীলা, এসব কি হচ্ছে? তুমি কি বিয়ের জন্য একদম পাগলি হয়ে যাচ্ছ নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেখানে কাজী সাহেব আসছেন, রাস্তায় একটু প্রবলেমে পড়েছেন, আর তখন কিনা তুমি আমার বন্ধুদের বললে তাকে নিয়ে আসতে। হ্যাঁ বলেছি, বেশ করেছি, তো আমি কি করব? তুমি নিজে সেটা বলো। আমি কতক্ষণ ধরে একা একা বসে আছি তোমায় ছাড়া? তোমায় ছাড়া কি আমার একটুও ভালো লাগে না? নীলা, এগুলো কোন ধরনের পাগলামি? তুমি এখন যাবে এখান থেকে, সবাই বাড়িতে আছে, কেউই দেখে ফেললে কিভাবে তুমি বলো? দেখো নীল, তুমি কিন্তু এটা খুব ভালো করেই জানো যে আমাকে নিয়ে কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমার বিশেষ কোনো মাথা ব্যথা নেই। তখন নীল মনে মনে বলতে লাগলো, তোমার যে মাথা ব্যথা নেই সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমার তো মাথা ব্যথা আছে, কারণ আমি তো আর তোমার মতো পাগল নই। আমি সুস্থ সম্পূর্ণ একটা মানুষ। সেই কথাগুলো নিজের মনে মনে বলতে বলতেই নীল নীলাকে বলে, আচ্ছা যাই হোক, এখন তো আমার সঙ্গে দেখা হয়ে গেছে, তুমি যাও এই রুমে। একটু আদর করে দাও, তাহলেই চলে যাব। নীলা, তুমি যাবে এখান থেকে। আরে বাবা, আমি বললাম তো আমি যাব না। আমি এইখানে তোমার আদর খেতে এসেছি। তুমি যতক্ষণ আমাকে আদর না করবে ততক্ষণ আমি যাবই না। নীলা, এক্ষুনি কেউ এসে পড়বে। যদি কেউ দেখে যে তুমি আমার বন্ধুদের রুম থেকে বের করে দিয়ে আমার সঙ্গে রুমে বসে আছো, তাহলে কি ভাববে? কিন্তু সেসব কথা যেন তার কান দিয়ে ঢুকছে না। সে তার কথায় অনড়। সে নীলের কাছে এসেছে, সে একটু আদর পেতে। নীল যতক্ষণ পর্যন্ত থাকে, একটু আদর না করবে, ঠিক ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবেই না। কিন্তু নীল এবার জিদ করেই বসেছে, সে নীলাকে আর প্রশ্রয় দেবে না। কারণ সে কিছুটা হলেও বুঝতে পেরেছে বিয়ের পর তার সঙ্গে কি হতে চলেছে। বিয়ের পর পড়াশোনা সে তো নীলা কোনোভাবেই করতে দেবে না, কারণ যে রকমের মেয়ে সারাক্ষণ শুধু তাকে নিয়েই পড়ে থাকতে হবে। নীল এভাবে বসে আছে সেটা দেখে নীলা নিজেই নিজের কাজটা সেরে নিল। নীলের সারা গালে সে তার লাল লিপস্টিকের দাগে ভরিয়ে দিল। এমন অবস্থা দেখে নীল প্রচণ্ড রকমের রেগে যায়, আর নীলাকে বলতে থাকে, নীলা, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তুই যদি একদম বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি বাবার সঙ্গে গিয়ে বলে দিব তোমার সঙ্গে কোনো সম্পর্ক আমার কোনো কালে ছিল না, আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মিস্টার নীল, আমি লাইসেন্সটা পেতে চলেছি, তাই আপনি এখন যাই কিছু করেন না কেন তাতে কোনো কাজ হবে না। নীলার কাছ থেকে এই কথা শুনে নীল তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা বলার সুযোগ সে পেল না। ইতিমধ্যে তার বাবা সেখানে সে উপস্থিত হলো, আর বলতে থাকলো, হ্যাঁ মামনি, তুমি একদম ঠিক কথাই বলেছ। সে আর এমন সুযোগ পাবেই না। তাহলে তো আমার শ্বশুর মশাই কিন্তু আমার পাশেই আছে, তোমার পাশে নেই, তাই যতই নাচানাচি করো না কেন কোনো কাজ হবে না। হ্যাঁ, সেটাই তো আমার জন্য একটা দুর্ভাগ্যের মাইনাস পয়েন্ট। কথাটা বলে আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সেখান থেকে বের হয়ে চলে যায়। কারণ সে খুব ভালো করেই জানে এখানে আর যাই কিছু হোক না কেন তার পক্ষ নিয়ে কেউ কোনো কথা বলবে না। নীলা মামনি, এবার তুমি আমার সঙ্গে চলো, কাজী সাহেব এসে পড়েছেন, শুভক্ষণের সময় আর অল্প। ও তাই নাকি? শ্বশুর মশাই, এই কথাটা আপনি আগে বলবেন তো আমাকে। কথাটা বলতে বলতে নীলা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেল। নীলা সেখানে পৌঁছে দেখতে পেল সেখানে কাজী সাহেব সহ সকলে উপস্থিত। নীলাকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে নীলের মাকে বলে, কি ব্যাপার বৌমা, তুমি এভাবে হন্তদন্ত হয়ে ছুটে এখানে চলে আসলে কেন? কি হয়েছে? আরে শাশুড়ি মা, আপনি দেখতে পাচ্ছেন তো কাজী সাহেব চলে এসেছে, তাহলে আমি এখানে না এসে কোথায় থাকবো? ততক্ষণে কাজী সাহেব সমস্ত লেখাপড়ার কাজ শেষ করে তারপর নীলের বাবাকে বলে, তো চৌধুরী সাহেব, আপনার ছেলের বিয়ের কাবিন কত টাকা লিখবো? সে আপনার যা ইচ্ছা লিখে নিন। দেখুন, আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই অভাব নেই।
আমার ছেলের বউ তার বিয়ের কাবিন হিসেবে যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত। নীলের বাবার কাছ থেকে এমন কথা শুনে কাজী সাহেব নীলার দিকে তাকিয়ে বলল, তো আপনি কি চান আপনার বিয়ের কাবিন হিসেবে? দেখুন কাজী সাহেব, অর্থ সম্পদের টাকা পয়সার প্রতি আমার কোনো আকর্ষণ কোনোদিনও ছিল না আর কোনো দিন হবেও না। আমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে পেতে চাই, দ্যাটস এনাফ। নীলা, তুমি তো এতক্ষণ বিয়ে বিয়ে বলে পাগল হয়ে যাচ্ছিলে, কিন্তু এখন কাজী সাহেব বিয়ের কাবিননামায় কী লিখবেন সেটা তোমায় জিজ্ঞাসা করছেন, সেটার উত্তর কেন দিচ্ছ না? এখন কেন এত লেট করছো? তখন নীলা নীলের দিকে একটু তাকিয়ে তারপর কাজী সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগলো। আমার বিয়ের কাবিননামায় আমার স্বামীর নাম লেখা হোক। তখন কাজী সাহেব এমন উদ্ভট কথার মানে জানতে চাইলে নীলা বলে সে নীলকে প্রচণ্ড রকমের ভালোবাসে, সে নীলকে কোনোভাবেই হারাতে চায় না, যাতে কোনো কারণে তাদের সম্পর্কটা বিচ্ছেদের পথে চলে গেলেও তার বিনিময়ে সে শুধু নীলকেই পায়। তখন নীলের বাবা নীলাকে বলে, দেখো, সেই বিষয়ে তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারো। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার ছেলে তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা মাথায় আনতে পারবে না। হ্যাঁ শ্বশুরমশাই, সেটা জানি, কিন্তু আপনি যখন থাকবেন না তখন যদি উল্টাপাল্টা কিছু করে, তাই আমি আমার কাবিননামায় এই উক্তিটাই লিখতে চাই। বেশ কিছুক্ষণ ধরে চলছিল এসব আলোচনা, একজনের পর একজন বলেই যাচ্ছে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। তখন পাশ থেকে নীল বলে, দেখো, তোমরা ওর কথায় বাধা দিও না, সে যেটা চাইছে তাকে সেটাই দাও। এই তো দেখছেন, আপনারা কেউ বুঝতে না পারলেও আমার ভালোবাসার মানুষটা কিন্তু আমার মনের কথাটা ঠিকই বুঝতে পেরেছে, কারণ সে জানে আমি তাকে কতটা ভালোবাসি। তাকে ছাড়া বেঁচে থাকাটা আমার পক্ষেও অসম্ভব। হ্যাঁ, আর এটাও খুব ভালো করেই জানি যে আজ থেকে আমার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে থাকবে শুধু আমার পরাজয়ের অধ্যায়সমূহ। এই কথাটা নীল বিড়বিড় করে বলছিল, কিন্তু বিড়বিড় করে বললে কি হবে, সেই কথাটা নীলার কান পর্যন্ত পৌঁছে গেল। আর সেটা শুনে নীলা হুট করে রেগে যায় আর নীলের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, এই, তোর এত বড় সাহস! তোর সঙ্গে এখনো আমার বিয়ের কাজ সম্পূর্ণই হলো না, আর এখনই তুই এত বড় বড় কথা বলছিস? এই সাহস তুই কোথায় পেলি? নীলার এমন আচরণ দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে এসব কিছু দেখছে, কেউ কিছু বলছে না। তাছাড়া নীলা এরকম আচরণ করবে সেটা কেউ আশাও করেনি। সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সেটা দেখে পাশ থেকে নীলের বাবা বলে, কি ব্যাপার বৌমা, কি হয়েছে? তুমি এভাবে হুট করে রেখে গেলে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি সেটা আমায় বলো। তখন নীলার রাগে খটখট করতে করতে শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা, আপনার ছেলে এত বড় সাহস কোথা থেকে পেল? সে আমায় বলছে আজ থেকে নাকি তার জীবনের নরক যন্ত্রণা শুরু হতে চলেছে। এই কথা শুনে নীলের বাবারও অনেক বেশি রাগ উঠে যায়। তাই সে নিজের ছেলেকে বলে, কি ব্যাপার, তুমি এই কথা কেন বলছো? তোমরা দুইজন তো দুইজনকে ভালোবাসো, আর সেই জন্য আমি তোমাদের এই ভালোবাসার রূপটাকে বাস্তবে পরিণত করতে চেয়েছি, কিন্তু তাই বলে এসব কি? বাবা, নীলা মিথ্যা কথা বলছে সত্যটা লুকানোর জন্য, কারণ এখানে নীলা ছাড়া অন্য কেউ আমার কথা শুনেনি। দেখো বাবা, আমি এমন কোনো কিছুই বলিনি। তখন নীল তার বাবা সহ উপস্থিত সকলেই বোঝাতে শুরু করেছে নীলা ভুল বলেছে আর নিজের সত্যটা লুকানোর চেষ্টা করে, কিন্তু নীলা প্রচণ্ড রকমের রেগে গেছে। তাই নীল নীলাকে বলে, দেখো নীলা, এখানে সবাই উপস্থিত আছে, আমি যদি তোমাকে এমন কিছু বলতাম তাহলে সেটা সবাই শুনতে পেত। তুমি ভুল কিছু শুনেছ, প্লিজ ওই সব কিছু ভুলে যাও। আমাদের নতুন জীবন শুরু হয়েছে, নতুন জীবন নিয়ে চিন্তা করো। তখন নীলা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করল এবং চিন্তা ভাবনা শেষ করে সে মনে মনে এটাই সিদ্ধান্ত নিল যে আমি হয়তো ভুলই শুনেছি, নয়তো সবাই শুনতে পেত। তাই সে নীলকে বলে, আচ্ছা যাই হোক, আমি হয়তো ভুল শুনেছি, আই এম সো সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, কিন্তু একটা কথা বলার আছে। কি কথা বলতে চাও বলো শুনি। আমরা হানিমুনে কবে যাচ্ছি? তখন নীলাকে বোঝানো শুরু করে যে সামনে তার ফাইনাল ইয়ারের এক্সাম, এই মুহূর্তে ঘুরতে যাওয়াটা ঠিক হবে না, এখন তার পুরোদমে পড়াশোনা করা উচিত।
তা না হলে সে ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ সে বরাবরই ভালো ছাত্র। এখন যদি ভালো রেজাল্ট করতে না পারে তাহলে সেটা তার মান সম্মানে বাঁধবে। কিন্তু নীলা সেসব কথা শুনতে নারাজ। তাই নীলা তার শ্বশুর মশাইয়ের কাছে বলে, বাবা দেখেন আপনার ছেলে কি বলছে। বৌমা, এসব বিষয় নিয়ে তুমি একদমই চিন্তা করো না। তুমি সবটা আমার উপরে ছেড়ে দাও আর আমার উপর ভরসা রাখো। আমি যা করব সেটাই এই বাড়িতে হবেই। অন্য কারো সিদ্ধান্ত কার্যকর হবে না। হ্যাঁ বাবা, থ্যাংক ইউ। শ্বশুর বৌমার আলাপ আলোচনা শেষ হলে এবার ডাইনিং রুমে চলো। সবার সবার জন্য রাতের খাবার রেডি করা হয়েছে, সবাই খেতে চলো। মা, সবাই খাবে কি না আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমার দুপুর থেকে এই পর্যন্ত পেটে কোনো কিছু পড়েনি। পেটে আমার ক্ষুধায় ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আমাকে আগে খেতে দাও, তারপর না হয় অন্য কিছু নিয়ে চিন্তা করা যাবে। ওরে বাবারে, তুমি তো দেখছি বড্ড স্বার্থপর। এই সবে মাত্র বিয়ে করেছো আর এখনই ঘরে যে একটা বউ আছে সেটা ভুলে গেছো, শুধু নিজের পেটের চিন্তা করছো। বউয়ের কথা ভুলে গেছি, যেটা আমি কখন বললাম? আমি শুধু বললাম যে আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে হবে। তখন নীলার শ্বশুর নীলাকে বুঝিয়ে বাজিয়ে ডাইনিং টেবিলে নিয়ে যায় এবং পরিবারের সকলে সেখানে উপস্থিত হয়। সবাই একসঙ্গে খেতে বসেছে। নীলা আর নীল সামনাসামনি খেতে বসেছে। তখনই নীলা হঠাৎ নীলের পায়ের খামচি দেয়। নীলের পায়ের নখ অনেক বড় বড় ছিল। এতে নীলের পায়ের কিছুটা অংশের চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত পড়ে যায়, আর তাতে নীল অনেকটা ব্যথা পায়। সেজন্য সে চিৎকার করে বলে, মা, আমাদের বাসায় মনে হয় বিড়ালের উৎপত্তিটা একটু বেশি বেড়ে গেছে। দেখো, আমার পায়ে বিড়াল খামচি দিয়েছে, খুব ব্যথা পেয়েছি। দেখো, এই যে রক্ত পড়ছে। আরে বাবা, আমাদের সারা বাড়িতে তো একটা মাত্র বিড়াল নেই, তাহলে তুই বিড়াল পেলি কোথায়? আর তোর পায়ে তো দেখছি সত্যি রক্ত পড়ছে, আয় দেখি, ফার্স্ট এড করে দিচ্ছি। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ তার মায়ের সঙ্গে উঠে অন্য রুমে চলে যায় এবং তার মা সেটাকে ফার্স্ট এইড করে দিলে সে রাতের খাবার না খেয়ে নিজের রুমে চলে যায়। নিজের রুমে পৌঁছে সে দেখতে অনেক সুন্দর করে সাজানো গোছানো, আর চার থেকে শুধু ফুলের সুবাস। এমনটা দেখে সে তার মাকে ডাকতে শুরু করে। মা, ও মা, কোথায় তুমি? একবার আমার রুমে এসো। কি ব্যাপার, কি হয়েছে, ডাকছিস আমায়? হ্যাঁ মা, তোমাকে ডাকছিলাম। আসলে একটা কথা জানার ছিল। আমার রুমে এভাবে ফুল দিয়ে সাজানো কেন? সেটা আমি বলতে পারবো না, তোর বাবা বলতে পারবে। আমি বুঝি না তোমরা যে কি করো না। কথাটা বলা শেষ করার আগেই নীলা রুমে এসে উপস্থিত হলো আর বলতে থাকলো, তা মিস্টার বরমশাই, আজকে যে আপনার বাসর সেটা কি আপনি ভুলে গেছেন? আর বাসর রাতে প্রত্যেকটা ছেলের ঘরকে এইভাবে সুন্দর করে সাজানো হয়ে থাকে, সেটা কি আপনার জানা নেই নাকি? আসলে বিষয়টা এরকম নয়, আমি এসব কিছু জানি না, সেটা আমি বলিনি। কিন্তু এই মুহূর্তে তো এই সব কিছুর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। কোনটা প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন, দয়া করে সেটা বলবেন কি? নীলা, ইউনো, সামনেই আমার ফাইনাল ইয়ারের এক্সাম। এই মুহূর্তে আমি এসব কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি আমার পড়াশোনা নিয়েই মাথা ঘামাতে চাই। ও তাই নাকি? তাহলে শ্বশুর মশাই তখন যে কথাগুলো বললেন সেগুলো তোমার কান দিয়ে ঢুকেনি, তাই না? আমি কি আমার শ্বশুর মশাইকে ডেকে নিয়ে আসবো? নীলার এমন কথা শুনে নীল ভালোভাবেই বুঝতে পারলো এখন যদি নীলা ঘর থেকে বের হয়ে তার বাবার কাছে যায় তাহলে তার সঙ্গে খারাপ কিছু হতে পারে। তাই সে নীলাকে বলে, না, সেটা প্রয়োজন নেই। ও যাই হোক, তুমি বুঝতে পেরেছো, তার জন্য ধন্যবাদ। শুরু করা যাক তাহলে। কি শুরু করবে? তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। তোমাকে সব কিছু আমার বলে দিতে হবে নাকি? বাসরাতে কি করে না করে সেই সব কিছু কি তোমার জানা নেই? জানা নেই সেটা আমি কখন বললাম? আমি তো শুধু তোমাকে বললাম যে কিভাবে শুরু করব, আই মিন কোন দিক থেকে শুরু করব, সেটাই জিজ্ঞাসা করেছি। যাই হোক, এখন কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, কারণ আমাকে আবার পড়তে বসতে হবে। আচ্ছা এই যে মিস্টার,
আপনার কি মাথায় পড়াশোনা ছাড়া আর কোনো কথা নেই? অন্য কোনো কথা যদি নাই থাকতো তাহলে ভালোবাসার কথা কে বলেছিল আগে সেটা বলো। ভালোবাসার কথা তুমি আগে বলেছিলে, কিন্তু তাই বলে তুমি এইভাবে আমার সঙ্গে এইরকম করবে সেটা তো আমি ভাবতে পারিনি। কারণ ভালোবাসাটা তুমি আগে প্রকাশ করেছিলে, ভেবেছিলাম ইন্টারেস্ট আমার চাইতে তোমার বেশি থাকবে। দেখো, ইন্টারেস্ট নেই সেটা আমি বলিনি। তোমার প্রতি আমার প্রচণ্ড ইন্টারেস্ট আছে। আর যদি নাই থাকে তাহলে হয়তো সম্পর্কটা এই পর্যন্তই এগোতো না। যাই হোক, এখন ওইসব নিয়ে আলোচনা বন্ধ থাকাই ভালো। আমি চাই না এই মুহূর্তে আর ওইসব কিছু নিয়ে আলোচনা হোক। হ্যাঁ, আমি তো এটা আগেই বলেছিলাম যে এই সব কিছু নিয়ে এখন আলোচনা করার সময় নয়। এখন যে কাজের সময় সেই কাজটা করা হোক। কথাটা বলে নীল আর নীলা দুজনে দুজনের কাছে আসতে শুরু করে। একটু একটু করে দুজন দুজনের মধ্যে বিলীন হতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যেই দুজন দুজনের মধ্যে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। প্রায় ঘন্টাখানেক পরে দুজন দুজনকে ছেড়ে দিয়ে দুপাশে শুয়ে পড়ে। তখন কিছুক্ষণ পর নীলা বলে, এই যে মিস্টার, তুমি ওদিকে শুয়ে আছো কেন? এদিকে আসো। এদিকে আসবো মানে? এখন তো তুমি তোমার চাওয়াটা পেয়ে গেছো, তাহলে ঘুমিয়ে পড়ো। এখন আর কি চাও? কি চাই মানে? কি চাই মানে কি? তোমাকে কি সব কিছু বলে বলে করতে হবে নাকি? বিয়ে করেছি কি একা একা ঘুমানোর জন্য নাকি? সে বাবা তোমার যাই, যে তুমি তাই করতে পারো, কিন্তু এখন আমাকে ঘুমালে হবে না। আমার অনেক পড়াশোনা বাকি আছে, আমাকে ক্লাসের পড়া শেষ করতে হবে। কথাটা বলে যেই না নীল বিছানা থেকে উঠতে যাবে তখনই নীলা তার হাত ধরে টান দিয়ে বিছানার উপর ফেলে দেয় আর বলতে থাকে, এই যে মিস্টার, শোনেন, আজ আপনার পড়াশোনা ওসব কিচ্ছু হবে না। কারণ আজ আমাদের বিয়ে হয়েছে। আজকের রাতটা অন্তত আপনাকে পুরো সময়টা আমায় দিতে হবে। তা না হলে কিন্তু আমি আপনার বাবার কাছে গিয়ে সব বলে দিলাম। আল্লাহ, জীবনে আমি কোনো পাপ করেছি কিনা সেটা জানি না, তবে একটা ভুল করেছি সেটা জানি। সেটা হলো প্রেম করা। এমন মেয়ের সঙ্গে যদি প্রেম না করতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনের সম্মুখীন হতে হতো না। যাই হয় হোক। এই কথাটা নীল আস্তে আস্তে বলছিল, কিন্তু নীলের ঠোঁট নাড়া দেখে নীলা বলতে লাগলো, এই যে, কি বলছো? বিয়ে করে জোরে কথা বলার সাহস নেই নাকি? হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। যদি সাহস থাকতো তাহলে তো জোর গলায় বলতাম। তাহলে কি আর এইভাবে বিড়বিড় করে বলতে হতো নাকি? যাই হোক, তুমি ঘুমাবে তো? হ্যাঁ গো, ঘুমাবো, কিন্তু বিছানায় নয়, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। না নীলা, সেটা হবে না। কারণ আমি সবসময় একা ঘুমাতে অভ্যস্ত। আর আজকে তোমাকে বিছানায় নিয়ে ঘুমাবো, সেটাই অনেক বেশি। তার উপর আবার তুমি যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমাও তাহলে তো আমার ঘুম আসবে না। এই কথা শুনে নীলা নীলকে তার বাবার ভয় দেখাতে শুরু করে। আর নীল খুব ভালো করে জানে এসব কথা যদি বাবার কান পর্যন্ত যায় মান সম্মান তো থাকবেই না, সেই সঙ্গে গর্দান পর্যন্ত যেতে পারে। তাই নীল নীলাকে বলে, না মাই ডিয়ার অ্যাঞ্জেল, তোমাকে কষ্ট করে বাবার কাছে যেতে হবে না। আমি তোমার কথা মেনে নিচ্ছি। কথাটা বলে নীল বালিশে শুয়ে পড়ে আর নীলাকে টান দিয়ে তার বুকের উপর নিয়ে ঘুমিয়ে পড়ে। যদিও তার ঘুম আসতে অনেক সময় লেগেছিল, কারণ সে কখনোই কাউকে সঙ্গে নিয়ে ঘুমায় না। কিন্তু কি আর করবে, সময় যে তার বিপক্ষে। এখন তো সময়ের মতো করে তাকে চলতে হবে। মাঝরাতে নীলের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় নীলা তার মুখের উপর পা দুটো দিয়ে শুয়ে আছে। এমন অবস্থা দেখে নীল প্রচণ্ড রকমের রেগে যায় আর নীলাকে ঘুম থেকে ডেকে তোলে। এই নীলা, নীলা, ঘুম থেকে উঠো। এগুলো কোন ধরনের ঘুম? আরে বাবা, তুমি আমায় ডাকছো কেন? আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন ডেকো না আমায়। আমি ঘুম থেকে উঠতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ঘুম শেষ না হয়। তোমার ঘুমের ক্যাথায় আগুন। আমি যখন তোমাকে বলেছি এখন তোমাকে উঠতে হবে, তার মানে এখন তোমাকে উঠতেই হবে। আমি তোমার আর কোনো কথাই শুনবো না। তুমি এক্ষুনি ঘুম থেকে ওঠো। তখন নীলা কোনো রকমের ঢলতে ঢলতে উঠে বসে আর নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? কি হয়েছে? তুমি এত রাতে আমাকে ডেকে তুললে কেন? এখন কি আবার
তোমার আমার আদর পাওয়ার শখ হয়েছে নাকি? আগে না ম্যাডাম, আপনি কিভাবে শুয়ে আছেন আপনি নিজেই সেটা দেখুন। আপনার মাথা কোথায় আর আপনার পা কোথায়? তখন নীলা নিজের পরিস্থিতি দেখে নিজেই হাসতে শুরু করে আর বলে, তুমি পারো বটে। এই সামান্য বিষয়ের জন্য আমাকে ঘুম থেকে ডেকে তুলতে হয় নাকি? আমি তার ছোটবেলা থেকে এইভাবেই ঘুমাই। তখন নীলা আরো বলতে থাকে, তার এভাবেই ঘুমানোর জন্য ছোটবেলা থেকে কেউ তার সঙ্গে ঘুমানোর জন্য রাজি হতো না। তখন নীল মনে মনে ভাবতে লাগলো, এখন থেকে প্রতিদিন তাকে এসব যন্ত্রণা ভোগ করতে হবে। তখন হঠাৎ নীল বলল, তুমি যদি এইভাবেই ঘুমাও তাহলে কিন্তু আমাকে অন্য রুমে ঘুমাতে হবে। এভাবে বিরক্ত করলে রাতে আমার ঘুম হয় না। সে তোমার ইচ্ছে, কিন্তু তুমি যদি এইরকম থেকে বের হয়ে যাও তাহলে আমি কিন্তু তোমার বাবার কাছে তোমার নামে উল্টাপাল্টা সব কিছু বলবো। তারপর তার পরিণাম কি হবে সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আর তুমি কিন্তু এটাও খুব ভালো করেই জানো যে তোমার বাবা আমায় খুব বেশি বিশ্বাস করেন। মানে কি এসব তুমি কি বলছো? তুমি এভাবে ঘুমাবে আর আমাকে বাধ্য হয়ে তোমার সঙ্গে ঘুমাতে হবে, এটা হয় নাকি? এভাবে বিরক্ত করলে কারো রাতে ঘুম আসে নাকি? বললাম না, সেটা তোমার ব্যাপার। কারণ আমি তো বিয়ে করেছি একা ঘুমানোর জন্য নয়। তাহলে আমি কেন একা ঘুমাবো? তুমি যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তো আমাকে তোমার বাবার কাছে বলতেই হবে। উফ আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। কথাটা বলতে না বলতেই নীলা সোজা হয়ে বালিশ এসে শুয়ে আমাকে তার বুকের মধ্যে টেনে নিল এবং শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। তারপর আবার সকালবেলা যখন নীল ঘুম থেকে উঠে নীলাকে কোথাও খুঁজে পায় না, সে রুমে খুঁজেছে, ব্যালকনিতে খুঁজেছে, এমনকি ভাষার সম্পূর্ণ ছাদ পর্যন্ত খুঁজে এসেছে, কোথাও তার দেখা পাওয়া গেল না। নীল মনে মনে অনেকটা চিন্তিত অবস্থায় বিছানার উপর বসেছিল। এমন সময় হঠাৎ নীলা ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। তখন নীলাকে নীল বলে, এই, তুমি এত সকালে ওয়াশরুমে চলে গেছো কেন? আমি তো তোমাকে সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। তুমি আমাকে খুঁজে পাওনি, এটা তোমার ব্যক্তিগত সমস্যা। তাহলে আমি কি করতে পারি? আমাকে কেন বলছো? আর ওয়াশরুমে কেন গেছো সেটা তুমি জানো না নাকি? হ্যাঁ, এটা তো আমি জানি না এত সকালে কেউ ফ্রেশ হয়। এটা তো আমার সত্যি জানা ছিল না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন একটা কাজ করো, তুমি নিজেও ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে আসবো মানে? নাকি এখন আমার খুব শীত করছে? আমি এখন ফ্রেশ হতে যেতে পারবো না। আর আমি এত সকালে ঘুম থেকে উঠিও না, আমাকে আর একটু ঘুমাতে হবে। কথাটা বলে নীল আরেকবার কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইছিল, কিন্তু নীলা সেই সুযোগটা না দিয়ে কম্বলটা টান দিয়ে নিয়ে আলমারিতে রাখলো আর নীলাকে বিছানা থেকে টেনে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নীল ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওয়াশরুম থেকে বের হলো আর বলতে লাগলো, এই শীতের মধ্যে তুমি আমায় গোসল করালে এর পরিণাম কিন্তু ভালো হবে না, বলে দিলাম। তাহলে তোমার কি ইচ্ছে? রাতে বউয়ের সঙ্গে ওসব কিছু করে সকালবেলা গোসল না করেই সবার সামনে চলে যেতে? আরে বাবা, ওই সব কিছুকে আমি নিজের ইচ্ছাই করেছি নাকি? তুমি আমাকে অনেক জোর জবরদস্তি করছিলে বলেই তো করেছিলাম। আর সেই জন্য আমাকে গোসল করতে হবে নাকি? এখন যদি তুমি আর একটাও বেশি কথা বলো তাহলে কিন্তু আবার তোমাকে গোসল করানোর বন্দোবস্তটা আমি নিজেই করব। তখন নীল বুঝতে পারে এখানে আর কোনো কথা বললে বিপদ আসন্ন, তাই সে কোনো কথা না বলেই চুপচাপ এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। আর ঠিক এমন সময় পেছন থেকে নীলা বলে, এই যে মিস্টার, কি ব্যাপার? আপনি মনে হয় এখান থেকে কেটে পড়তে চাইছেন? হ্যাঁ, না মানে আসলে আজ বাড়িতে অনেক গেস্ট আসবে। সকালবেলা শাশুড়ি মা এসে বলে গেছেন বাবা ওনার অফিসের সকল স্টাফকে ইনভাইট করেছেন ওনার একমাত্র ছেলের বিয়ে উপলক্ষে। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, তারা আসবে আসুক। আর তাদের সঙ্গে আমার কি সম্পর্ক আছে? এই একদম আমার মেজাজ খারাপ করবে না বলে দিলাম। তারা আসবে আসুক মানে কি? তারা তোমার সঙ্গে দেখা করতে আসবে। তারা তাদের কোম্পানির নিউ এমডির সঙ্গে দেখা করতে আসবে। কারণ বাবা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে তোমাকে পড়াশোনা আর অফিস দুটোই সামলাতে হবে। মানেটা কি? তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি বাবার সঙ্গে কথা বলে আসছি। তখন নীল আর এক মুহূর্ত দেরি না করে তার বাবার রুমে চলে যায় এবং বাবাকে বলতে থাকে,
কি ব্যাপার বাবা, আমি এসব কি শুনছি? তুমি যা শুনেছো একদম ঠিকই শুনেছো। তোমাকে এখন থেকে অফিস আর পড়াশোনা দুটো একসাথে সামলাতে হবে। তবে তার মাঝখানে আরও একটা কাজ আছে, সেটা আমি ব্রেকফাস্ট টেবিলেই বলবো। আর হ্যাঁ, একটা কথা, ব্রেকফাস্ট টেবিলে কিন্তু তুমি বৌমাকে নিয়েই জয়েন করবে। হায় আল্লাহ, আমি বিয়ে করলাম নাকি নিজের কপালে নিজেই কুড়াল মারলাম? কথাটা বিড়বিড় করে বলতে বলতে বাবার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। আর রুমে এসে দেখে নীলা ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে। তখন পেছন থেকে নীল বলে, এই নীলা চুল আঁচড়াইতেছে, আঁচড়াও, কিন্তু এভাবে গুনগুন শুরু করছো কেন? এসব একদমই পছন্দ নয়। তোমার পছন্দ না এটা দিয়ে আমি কি করতে পারি? তোমার পছন্দ তো আমার কাছে পছন্দ হবে না। এই নীলা শোনো, আমি এত কথা বলতে চাই না। তুমি যদি আমার রুমে থাকো তাহলে মুখ বন্ধ করে থাকতে হবে। এসব গুনগুনানি আমি একদমই পছন্দ করি না। এইসব নিয়ে নীল আর নীলা কথা কাটাকাটি করতে শুরু করে। প্রায় বেশ কিছুক্ষণ সময় চলে যায়। ইতিমধ্যে তাদের শাশুড়ি মা সেখানে এসে উপস্থিত হয় আর বলতে থাকে, এই কি ব্যাপার, কি সমস্যা? দুটোতে সকালবেলা এত কথা কাটাকাটি শুরু করেছিলে কেন? ঠিক ওই মুহূর্তে নীলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীলা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলতে থাকে, দেখুন মা, আমি আপনাদের বাড়িতে আসতে না আসতে আপনার ছেলে আমার সঙ্গে কিভাবে ঝগড়া শুরু করে দিয়েছে। বিয়ের আগে তো অনেক বলতো ভালোবাসি, ওই করি সেই করি, কিন্তু এখন তো শুধু দেখছি ঝগড়া আর ঝগড়া। কী রে নীল, বৌমে এসব কি বলছে? তুই সকালবেলা উঠে ঝগড়া শুরু করেছিস? এটা কোন ধরনের অসভ্যতা? মা, অসভ্যতা আমি করিনি। অসভ্যতা যে করেছে সে তোমার সঙ্গে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। যাই হোক, ব্রেকফাস্ট রেডি তো? আমার খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, সে তো অনেকক্ষণই হলো আমি রেডি হয়ে বসে আছি। তোর বাবাও টেবিলে অপেক্ষা করছে, কিন্তু তোরা দুজন আসছিলি না, তাই আমি তোদের দুজনকে ডাকতে এলাম। আচ্ছা মা, একটা কথা বলার ছিল। আমার মা কোথায়? উনি কি বাসায় চলে গেছেন? না বৌমা, উনি চলে যেতে চেয়েছিলেন, কিন্তু তোমার শ্বশুরমশাই ওনাকে যেতে দেয়নি। তোমার শ্বশুরমশাই তো এটাও বলেছে তোমার মাকে নাকি এখন থেকে আমাদের এখানেই থাকবে। সেটা হয় নাকি? মেয়ের বিয়ে হতে না হতেই মা মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসবে? বৌমা, আমি এত কিছু জানি না। তোমার শ্বশুরের সিদ্ধান্তের উপরে আমি কখনোই কোনো কথা বলি না। যাই হোক, টেবিলে এসো। কথাটা বলতে বলতে নীলের মা সেখান থেকে চলে যায়। তারপর নীল আর নীলা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে জয়েন করে। ব্রেকফাস্ট টেবিলে এসে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল, তাই তারা আর দেরি না করে নাস্তা শুরু করে। নাস্তা প্রায় শেষের দিকে, তখন নীলের বাবা বলে, দেখো নীল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যদিও আমি এটা খুব ভালো করেই জানি যে আমার সিদ্ধান্তে বৌমা খুবই খুশি হবেন, কিন্তু তুমি কি বলবে সেটা জানি না। তোমার বৌমা খুশি হবে আর আমি কি বলবো সেটা তুমি জানো না? তাহলে বলো তো শুনি, তুমি কি বলতে চাও? আসলে আমি তোমাদের দুজনের জন্য সিঙ্গাপুরের দুটো টিকিট বুকিং করেছি। আমি চাইছি তোমরা আগামী পরশু হানিমুনে যাও। বাবা, এই মেয়েটার সঙ্গে তোমার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে কি না? আমি কিন্তু এটা বুঝতেই পারছি না। কারণ তুমি খুব ভালো করেই জানো যে সামনেই আমার ফাইনাল ইয়ারের এক্সাম, আর এই মুহূর্তে আমি কি না সিঙ্গাপুর যাব হানিমুনের জন্য। আসলে বিষয়টা কেমন হাস্যকর লাগে না? কথাটা বলতে না বলতে নীলা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নীলের বাবা সেই সুযোগটা না দিয়ে নিজেই বলতে থাকলেন, দেখো বৌমা, তুমি তো খুব ভালো করেই জানো যে তোমাকে আমি আগেই বলে দিয়েছি এই বাড়িতে আমার সিদ্ধান্তের উপর কারোর কোনো কথা চলে না। হ্যাঁ, আমি আশা করি এই বিষয়ে তোমার এত কিছু চিন্তা না করলেও চলবে। কথাটা বলতে বলতে নীলের বাবা নীলের দিকে তাকিয়ে বলতে থাকে, দেখো, তোমার সদ্য বিয়ে হয়েছে, তাই আমি চাই না এই সময়টা নষ্ট হোক, কারণ এই সময়টা জীবনে তুমি কখনোই ফিরে পাবে না। কিন্তু বাবা, আমি কি পড়াশোনার সময়টা জীবনে যদি আবার ফিরে পাবো? এনজয় করার জন্য তো পুরো জীবনটাই পড়ে আছে, কিন্তু পড়াশোনা কি সারা জীবন করা যাবে? তুমি কি এই মুহূর্তে আমার সঙ্গে তর্কে যেতে চাইছো নাকি? তোমার সঙ্গে তর্ক করার মতো দুঃসাহস আমার কোনোদিন ছিল না, আর কোনোদিন হবেও না। ঠিক আছে, আমি যাচ্ছি। কথাটা বলতে না বলতেই সবার সামনেই নীলা অনেক খুশি হয়ে নীলকে তার দুই গালে দুইটা কিস করে বসে। সেটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয় এবং নীল অনেকটা লজ্জা পেয়ে যায়। সে নীলাকে বলতে থাকে,
নীলা, কি হচ্ছে এসব? এখানে পরিবারের সবাই রয়েছে। এখানে তোমার কাছ থেকে এরকম ব্যবহার কেউ আশা করি না। আমি কি কোনো খারাপ আচরণ করলাম নাকি? আমি তো আমার বরকে কিস করলাম, খারাপ কিছু তো করিনি। নীল, তুমি বৌমার সঙ্গে খারাপভাবে কথা বলো না, তুমি বৌমার সঙ্গে ভদ্র ব্যবহার করো। বাবা, তুমি ওই মেয়েটার সঙ্গে তাল মিলাচ্ছ? হ্যাঁ, আমি বৌমার সঙ্গে তালে তাল মিলাচ্ছি। তার কারণ হলো তুমি এখন যে সময়টার মধ্যে আছো, আমিও এক সময় এই সময়টার মধ্যে দিয়েই গিয়েছিলাম। কারণ খুব ভালো করে জানো যে তোমার মাকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু পরিবারের চাপে আমি তোমার মাকে এই সময়গুলো ভালোভাবে উপভোগ করতে দিতে পারিনি। হ্যাঁ নীল, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। যে সময়গুলো আমরা উপভোগ করতে পারিনি, সেই সময়গুলো তোমাদের মিস হোক সেটা আমরা চাই না। ওকে, ঠিক আছে। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। আমি তোমাদের আর কোনো কথাই বলতে চাই না। কথাটা বলতে বলতে নীল নাস্তা শেষ না করেই রুমে চলে যায়। আর রুমে গিয়েই তার মেজাজ খুবই খারাপ হতে থাকে। তখন সে রুম থেকে বের হয়ে পাশেই দোকানে যায় আর সেখান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় চলে আসে। নীলা ততক্ষণ রুমে আসেনি। সে তার শ্বশুরমশাইয়ের রুমে ছিল এবং গল্প করছিল। নীল মনে মনে ভেবেছিল নীলা এখন রুমে আসবে না, তাই সে ব্যালকনিতে বসে একটা সিগারেটে আগুন ধরাতে চাইছিল। এমন সময় নীলা সেখানে উপস্থিত হয় আর নীলের এমন কাজ দেখে সে বলতে থাকে, এই ছেলে, তোমার দুঃসাহস দেখে আমি অবাক না হয়ে পারতেছি না। তুমি রুমের মধ্যে বসে বসে সিগারেট খাচ্ছ, এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে? না মানে আসলে নীলা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার মেজাজ খুব খারাপ আছে, তুমি আমায় ডিস্টার্ব করো না। ও তাই নাকি? তোমার মেজাজ খারাপ আছে তাই বলে তুমি রুমের মধ্যে বসে বসে সিগারেট খাবে আর আমি তোমায় কিছু বলবো না, সেটা তুমি ভাবলে কি করে? দাঁড়াও তুমি, আমি এক্ষুনি শ্বশুরমশাইকে সব বলে দিচ্ছি। নীলা লক্ষ্মী বউ আমার, প্লিজ এমনটা করে না। তুমি বাবার কাছে এসব বিষয়ে কিছু বলতে চেও না, তাহলে আমার কপালে অশেষ দুর্গতি আছে। কখন নীলা মনে মনে ভাবতে থাকে, এটাই তো সুযোগ তোমাকে আরো একবার পরাস্ত করার। যাই হোক, তখন নীলা বলতে থাকে, আমি শুধুমাত্র একটা শর্তেই এইসব কথা ভুলে যেতে পারি। তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলে বেডরুমে চলো। মানে আমি তোমার কথার আঁকাবাড়া কিছুই বুঝতে পারছি না। এখন বেডরুমে যাব কেন? আমায় আদর করতে হবে, আর তা না হলে আমি শ্বশুরমশাইকে গিয়ে সব বলে দেব। আচ্ছা নীলা, তুমি আমায় একটা কথা বলো তো, তুমি আমার সাথে চাইছোটা কি? তখন নীলা বলতে থাকে যে সে নীলের ভালোবাসা ছাড়া অন্য কিছুই চায় না। নীল থাকে অসম্ভব রকমের ভালোবাসা, সেটাই তার একমাত্র চাওয়া। তখন নীল মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ সত্যি তো, একটা মেয়ে তার বিয়ে করা বরের কাছে ভালোবাসা ছাড়া অন্য কি চাইবে। তাই নীলাকে বলে, ওকে ঠিক আছে মাই ডিয়ার সুইটহার্ট, চলো। আর আজ তোমায় আমি মন ভরে আদর করব। এতদিন তো তোমার জোর জবরদস্তিতে বাধ্য হয়ে আদর করেছি, কিন্তু আজ আর তা হবে না। তাই নাকি? তুমি সত্যি কথা বলছো তো? আমার তো একদমই তোমার কথা বিশ্বাস করতেই মন চাইছে না, কারণ তুমি তো আজ পর্যন্ত কোনো দিন নিজের থেকে আমার হাত পর্যন্ত ধরোনি। তখন নীল নীলাকে বলতে থাকে যে তখন নীল আকাশ প্রেমিকা ছিল, কিন্তু এখন সে তার ঘরের বউ। প্রেমিকার হাত ধরা পাপ, কিন্তু বউয়ের সাথে রোমান্স করা পাপ নয়। তাই বউকে যত খুশি ভালোবাসা যায়। নীলের কাছ থেকে প্রথমবারের মতো এই কথাগুলো শুনতে পেয়ে নীল অনেক খুশি হয় আর নীলকে বলে, যাই হোক, অবশেষে তুমি বুঝতে পেরেছো, সেটাই অনেক। ঠিক তখনই নীল নীলাকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায় আর রুমের দরজাটা বন্ধ করে দেয়। নীল রুমের দরজা বন্ধ করছে সেটা দেখে নীলা বলে, কি ব্যাপার, তুমি রুমের দরজা কেন বন্ধ করছো? বাড়িতে সবাই রয়েছে। বাড়িতে সবাই রয়েছে বলেই তো আমি দরজাটা বন্ধ করছি। বাইরে যদি কেউ না থাকতো তাহলে তো আর আমি রুমের দরজা বন্ধ করতাম না, আর বন্ধ করতে হতো না। দেখো বাড়িতে সবাই রয়েছে, আর এখন যদি আমরা কোয়ালিটি টাইম পাস করি আর তখন যদি কেউ চলে আসে তাহলে তোমার মান সম্মানের 12টা বেজে যাবে। তাই তো দরজাটা বন্ধ করে এলাম, যাতে কেউ রুমে ঢোকার আগে অন্তত একবার নক করে নেয়। তখন নীলা বলতে থাকে, ওকে ঠিক আছে, চলো তাহলে। নীলা আর নীল দুজনেই বিছানায় চলে আসে। নীলা বিছানার এক পাশে বসেছিল, তখন নীল তার পাশে গিয়ে বসে আর তার ঘাড়ের থেকে চুলটা সরিয়ে তার
ঘাড়ের দিক থেকে হাতটা নিচে নিতে নিতে বলে, আজ আমি আমার সম্পূর্ণ ভালোবাসা তোমায় উজাড় করে দেব। আজ আমার ভালোবাসায় তোমাকে সম্পূর্ণ ভরিয়ে দেব। আর আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তুমি সত্যি বলছো তো? আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে? হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিকই শুনেছেন। আমি আপনাকে সত্যি কথাই বলছি। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আর যদি বলি আমি তোমার বাচ্চার মা হতে চাই? আম্মু ডাক শোনাটা আমার অনেক দিনের শখ। বাচ্চা সামলাতে পারবে তো? নিজেই তো এখনো বাচ্চামি করো। তারপর তো মা আর সন্তান দুজনকেই আমার সামলাতে হবে। আরে ধুর, তুমি না একটুও কোনো কিছু বোঝো না। বাচ্চা আমি সামলাতে যাব কেন? আমার মা আছে, তোমার মা আছে, তারা সামলাবে, আমরা এনজয় করব। আচ্ছা ডার্লিং, ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। কিন্তু এখন সময় নষ্ট করো না। তখনই হঠাৎ আমার চোখ পড়ল নীলা বুকের দিকে। আমি তার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরাতেই দেখতে পেলাম তার বুকের ঠিক মাঝ বরাবর কি সুন্দর কালো রঙের একটা তিল। নীল তখন অপলক দৃষ্টিতে সেই তিলটার দিকে তাকিয়েছিল। তখন নীলা বলতে থাকে, কি ব্যাপার, তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? জীবনে প্রথমবার কিছু দেখছো নাকি? তখন নীল বলতে থাকে যে সে নীলার এই তিলটা আজকের আগে কখনো দেখেনি। তিলটা নাকি দেখতে অনেক সুন্দর এবং বুকের মাঝ বরাবর হওয়াতে আরো সুন্দর লাগছে। তখন নীলা বলতে থাকে, কেন? আমি তো আজকের আগেও দুবার তোমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি, তখন কি তুমি এটা দেখতে পাওনি? আসলে তখন তো আমি তোমার জোড়াজড়িতে বাধ্য হয়ে তোমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম। তখন তো আর আমি আমার নিজের মন থেকে তোমায় ভালো করে দেখিনি, তাই চোখ পড়েনি। এখন থেকে প্রতিদিনই ভালো করে দেখবে। হ্যাঁ, এখন থেকে তো এসব কিছুর লিগ্যাল মালিক আমি। আমি যদি না দেখি তাহলে কে দেখবে? তুমি নিজেই সেটা বলো না। তখন নীলা বলতে থাকে, নীল এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আর কতক্ষণ সময় কাটাবে? তার তো ভালোবাসা পেতে তাড়া সইছে না। এই কথা শুনে নীল নীলাকে উত্তর দেয়, এত তাড়াহুড়ো করছো কেন? আগে আমার জিনিসগুলোকে আমার একটু ভালো করে পরখ করে দেখে নিতে দাও, তারপর না হয় আমি আমার জিনিসগুলোর দেখভাল করি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এতদিন কোথায় ছিল এসব মালিকানা? আরে বাবা, তুমি এটা বোঝো না কেন? এতদিন তো আর আমি এই সব কিছুর লিগ্যাল মালিক ছিলাম না। হ্যাঁ, আর এটা খুব ভালো করেই বুঝতে পারছি। যাই হোক, এখন আর দেরি না করে কাজ শুরু করো তো। তখন নীল আর দেরি না করে নীলাকে আদর করতে শুরু করে। নীল নীলাকে টান দিয়ে তার কাছে টেনে নেয় এবং বিছানায় শুয়ে দেয়। তারপর আস্তে আস্তে সে নীলাকে নিজের করে নিতে শুরু করে। নীলা নিজেকে সম্পূর্ণরূপে নীলের কাছে বিলিয়ে দেয়। এভাবে দুজন দুজনের সুখের মুহূর্তটা উপভোগ করতে থাকে। এরপর কেটে গেল দীর্ঘ 9 মাস। নীলা 9 মাসের প্রেগনেন্ট। তার ডেলিভারি টাইম চলে এসেছে। শ্বশুরবাড়িতে সে এখন বিশেষ অতিথির মতো। সবাই তাকে সকল কাজে খুবই সহযোগিতা করে আর তাকে খুব যত্ন করে, কারণ সে প্রেগনেন্ট। এদিকে নীল আর তার বাবার কথা তো বলতেই হয় না। নীলা তার শ্বশুরমশাই একমাত্র আদরের বৌমা। তার শ্বশুরমশাই বৌমার যেন কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখেন। বাড়িতে নতুন দুটো কাজের লোক নিয়োগ দিয়েছেন, যাতে বৌমাকে এক গ্লাস জল পর্যন্ত তুলে খেতে না হয়। এই সব কিছু দেখে নীলার শাশুড়ি মা একদিন নীলার শ্বশুরকে বলে ওঠে, আচ্ছা শোনো, একটা কথা বলতে খুব ইচ্ছা করে। তুমি এখন তোমার বৌমার যতটা যত্ন নিচ্ছ, খেয়াল করছো, আমিও তো তোমার সন্তানের মা হয়েছিলাম। তখন তো তুমিও আর এমন ছিটেফোঁটাও খেয়াল রাখোনি। হ্যাঁ, আমি মানছি তুমি যা বলছো ঠিক বলছো, কিন্তু তোমাকেও এটা মানতে হবে। তখন একটা সময় ছিল আর এখন অন্য একটা সময় এসেছে। তখন নীলের বাবা আরও বলতে থাকে, তখন পরিবারের সমস্ত চাপ ওনার উপর ছিল, কিন্তু এখন সংসারে আরও অনেক মানুষ এসেছে, তাই তিনি নিজের পুত্রবধূর খেয়াল রাখবার জন্য বিশেষ নজর রাখেন। তিনি আরও বলেন, নীলের মাকে যখন তিনি এই বাড়ির বউ করে এনেছিলেন তখন তাদের সংসারে টাকা পয়সার যথেষ্ট টানাপোড়েন ছিল, কিন্তু এখন টাকা পয়সার কোনো অভাব নেই। তাই তখনকার সময়ের সঙ্গে এখনকার সময়ের তুলনা শুধুমাত্র বোকামি ছাড়া অন্য কিছুই না। তখন নীলের মা আর কোনো কথা বলার সুযোগ পায় না। এদিকে দেখতে দেখতে ডেলিভারির ডেট চলে আসে। বাড়ি থেকে সবাই তাকে যখন সরকারি হসপিটালে নিয়ে যায়, কিন্তু নীলের মনে প্রচণ্ড ভয় করছে। নীল বারবার শুধু কান্না করেই চলেছে।
আর বলছে, তোমাকে আমি বারবার বললাম এখনই বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে সংসারটা বোঝো, নিজের যত্ন নিতে বুঝো, তারপর না হয় বাচ্চা নিও। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। এখন যদি কিছু একটা হয়ে যায়? তখন নীলের বাবা ধমক দিয়ে থাকে, বলে, তোমার মাথায় কি সব সময় নেগেটিভ চিন্তা ছাড়া অন্য কোনো কিছুই আসে না নাকি? বাবা, আমি কি করব তুমি সেটা আমায় বলো। যা হচ্ছে চুপচাপ সেটা দেখে যাও, আর আমাদের উপর ভরসা রাখো। দেখো, খুব ভালো করেই জানো যে টাকা পয়সার চিন্তা আমি কখনোই করি না। আমার যদি সমস্ত সম্পদ ও বৌমার পিছনে খরচ করতে হয়, আমি তাতেও রাজি আছি, কিন্তু আমার বৌমা আর তার সন্তান ভালো থাকবেই। তখন নীল আর কোনো কথা বলে না। ইতিমধ্যে নীলাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং তাদের পরিবারের সবাই সেখানে অপেক্ষা করতে থাকে কখন ডাক্তার তাদেরকে কিছু একটা বলবেন। ইতিমধ্যে ডাক্তার প্রায় ঘন্টাখানেক পর ওটি থেকে বের হয়। ডক্টরের মুখে ভীষণের চাপ, সেটা দেখে নীল বলতে থাকে, ডাক্তারের চেহারা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে খারাপ কিছু একটা হয়েছে। তোমরা তো কেউ আমার কথা শুনলে না। এখন দেখো। কথাটা বলতে বলতে নীল পাগল প্রায় হয়ে ডক্টরের কাছে ছুটে যায় আর ডক্টরের হাত ধরে বলতে থাকে, ডক্টর, আমার বউ কেমন আছে? তার কিছু হয়নি তো? আই এম সরি। না মানে আসলে কি আমতা আমতা করছেন? প্লিজ বলেন না আমার বউয়ের কিছু হয়নি তো? তখন ডক্টর একটু মুচকে হাসি দিয়ে বলে, তার স্ত্রী একদম সম্পূর্ণ সুস্থ আছে এবং তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সেটা শুনে নীলের খুশি যেন আর বাধা মানছে না। নীল তখন ডক্টরকে বলে, ডক্টর, আমি কি আমার স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ দেখা করতে পারবেন, কিন্তু ওটিতে নয়। তাদেরকে কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনে শিফট করা হবে। তখন নীলের বাবা নীলের কাছে আসে এবং তার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি বলেছিলাম না, তোর বাবা বেঁচে থাকতে তোর স্ত্রীর সন্তানের কোনো ক্ষতি হতে দিবে না। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। অতঃপর কিছুক্ষণের মধ্যে নীলাকে কেবিনে শিফট করা হয়। নীল তখন কেবিনে প্রবেশ করে। সেখানে পৌঁছে সে দেখতে পায় পাশে তাদের ফুটফুটে কন্যা সন্তান ঘুমোচ্ছে। নীল তখন আস্তে আস্তে নীলার পাশে যায় এবং একটা চেয়ার টেনে তার হাত ধরে বসে নীলাকে বলে, অবশেষে ধন্যবাদ তোমায় আমাকে বাবা হওয়ার মতো সুখ টেনে দেওয়ার জন্য। এখন ধন্যবাদ দিচ্ছ কেন? তখন তো খুব বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, তুই জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আর তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারতাম না। কারণ এটা তুমি খুব ভালো করেই জানো যে আমাদের দেশে প্রতি বছর কত মা মারা গেছেন সন্তান জন্ম দিতে গিয়ে। আর সেই জন্য তোমাকেও সব সময় নেগেটিভ চিন্তাই করতে হবে, তাই না? সরি, এই যে কান ধরে বলছি, আর কখনো এসব নেগেটিভ চিন্তা ভাবনা করব না। এবারের মতো প্লিজ আমায় ক্ষমা করে দাও। হয়েছে, এখন আর ন্যাকামি করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম, বিয়ে করতে এসেছিলাম, তখন তো তুমি কত অজুহাত, কত করেছিলে। আর যখন বাচ্চা নিতে চেয়েছিলাম তখনও। এখন এত আলগা দরদ দেখানোর কি দরকার আছে? এই, তুমি আর একদম অতীত নিয়ে কথা বলবে না। কারণ তখনকার বিষয়টা তুমি খুব ভালো করেই জানো। তুমি জানতে যে আমি সেটেল হয়ে তারপর বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসতাম না। ততক্ষণে এই কথাগুলো নীলের বাবা কেবিনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। অতঃপর তাদের দুজনের কথা শেষ হলে নীলের বাবা কেবিনে প্রবেশ করে। দেখো বৌমা, এটা তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমায় খুব বেশি সাপোর্ট করি, কিন্তু যেদিন তুমি নীল আর তোমার মাকে নিয়ে আমার কেবিনে এসেছিলে, সেই দিন আমি তোমাদের দুজনকে দেখেই বুঝতে পেরেছিলাম তোমরা দুজনেই দুজনকে অসম্ভব রকম ভালোবাসো। আর সেটা আমাকে আমার সিক্স সেন্স বলেছিল। আর যদি আমি এটা বুঝতে পারতাম যে এটা একতরফা ভালোবাসা, সেখানে আমার ছেলের কোনো ভালোবাসা নেই, তাহলে হয়তো আমি তোমাকে আমার বাড়ির বউ করে আনতামই না। বাবা, আপনি এই কথা বলছেন? হ্যাঁ বৌমা, আমার ছেলেটা তোমাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু সে আমাকে প্রচণ্ড রকমের ভয় পায়, তাই সেদিন কোনো কথা বলেনি। অতঃপর তিনজনে বসে বসে গল্প করে থাকে। এভাবে দেখতে দেখতে 7 দিন হয়ে গেল। আজ নীলা এবং তারা নবজাতক কন্যা সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পালা। আর চৌধুরী বাড়িকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
যতটা সুন্দর করে নীলের বিয়ের দিনেও সাজানো হয়নি। সবকিছু দেখে একটা উৎসব মুখর পরিবেশ বলে মনে হচ্ছে। মহিলারা সবাই বাড়িতেই ছিল, আর নীল এবং তার বাবা তারা দুজনে হসপিটালে গিয়েছিল মা মেয়েকে আনতে। তারা বাড়িতে আসতে তাদেরকে সাদর সম্ভাষণা জানিয়ে বরণ করে নেওয়া হলো। সেটা দেখে নীলা বলে, বাবা, আজ বাড়িতে আমাদের মা মেয়েকে যতটা আদর করে বরণ করে নেওয়া হচ্ছে ততটা তো আমাকে আমার বিয়ের দিনেও করা হয়নি। আসলে বৌমা, হয়েছে কি জানো, সেই দিন তো তুমি একা ছিলে, কিন্তু আজ তোমার কোলে আমাদের বংশের প্রদীপ রয়েছে। তাই আজ তোমার প্রায়োরিটিটা তো একটু বেশিই থাকবে, তাই না? তখন নীল তার পকেট থেকে তার মোবাইলটা বের করে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি আমাদের এই আনন্দঘন মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখতে চাই। সবাই একটু এদিকে আসবে। নীলের কথায় সবাই একত্রিত হয় এবং একে ফ্রেমে বন্দি হয়। অতঃপর সবাই নীলা এবং তার মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। আর সেদিনই তার শ্বশুরমশাই বেশ ঘটা করে তার মেয়ের আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন এবং নিজের বাড়ির নতুন অতিথিকে সাদরে গ্রহণ করে নেন। এরপর চলে যায় দীর্ঘ 1 বছর। ইতিমধ্যে নীল আর নীলার মেয়ে টুকটুক করে হাঁটতে শিখেছে। সে সারা বাড়ি টুকটুক করে হেঁটে বেড়ায়। একদিন রাতের বেলা, রাত প্রায় 12টার বেশি বেজে গেছে, কিন্তু নীলার মেয়ে কোনোভাবেই ঘুমাচ্ছিল না। তাই নীল বলে, নীলা, নিশিতাকে মায়ের কাছে রেখে আসি। কেন তো মায়ের কাছে রেখে আসবো কেন? উনি তো ঘুমাচ্ছেন, ওনাকে বিরক্ত করা ঠিক হবে না। তো আমি কি করব সেটা তুমি আমাকে বলো। আমার তো এখন তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু মেয়ের সামনে কিভাবে কি করব। তাই নিশিতাকে মায়ের কাছে রেখে আসি। তখন নীলা আর অমত করেনি, কারণ সে খুব ভালো করে জানে এখন যদি সে অমত করে তারপরও নীল তার কোনো কথাই শুনবে না। অতঃপর নীল তার মেয়েকে তার মায়ের কাছে রেখে আসে এবং সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। অতঃপর নীলাকে নিয়ে চলে যায় সুখের রাজার রাজত্ব করতে।